আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে ইনফরমেশন টেকনোলজি রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার ITRRC জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জেএসসি এবং এসএসসি এর ফলাফলের ভিত্তিতে এইচএসসি এর ফলাফল নির্ধারণ একটি পরিসংখ্যানিক প্রস্তাবনা শীর্ষক ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবুল আইব। ওয়েবিনারটি আয়োজনে সহযোগিতা করার জন্য আইটিপলি জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে করোনা ভাইরাসের কারণে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক ছাত্রছাত্রীর বিগত জেএসসি এবং এসএসসি এর ফলাফল বিবেচনা করেই এইচএসসি এর ফলাফল প্রস্তুত করা হবে। এই পদ্ধতির পক্ষে বিপক্ষে তুমুল সমালোচনা রয়েছে। অনেকেই অতিমারির সময়ে সরাসরি পরীক্ষা এড়াতে এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। তবে এইচএসসির চূড়ান্ত ফলাফল নির্ধারণে দুইটি পরীক্ষার কোনটির ভূমিকা কতটুকু থাকবে বা কিভাবে থাকবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সাধারণ গড় ব্যবহার করলে বিভিন্ন কারণে ত্রুটিপূর্ণ ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকবে, বরং এক্ষেত্রে প্রেডিক্টিভ মডেলই অধিক প্রযোজ্য। আমাদের আজকের এই ওয়েবিনারে ঠিক সেই বিষয়েই সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা পেশ করবেন আমাদের আজকের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। বর্তমান প্রেক্ষাপটে ওয়েবিনারটির যথেষ্ট গুরুত্ববহ। এই ওয়েবিনারের মূলত দুইটি দিক আছে। একটি অবশ্যই বর্তমান যে সমস্যা এইচএসসির ফলাফল নির্ধারণে সেইটির ত্রুটি সমূহ যথাসাধ্য কমানোর প্রচেষ্টা। আরেকটি একাডেমিক দিক হচ্ছে একটি বাস্তব সমস্যা সমাধানে পরিসংখ্যানিক মডেল কিভাবে কাজে লাগাতে হয় সেটিও আমরা জানতে পারবো। আমাদের শিক্ষার্থীরা এবং যারা আগ্রহী তারাও সেটি জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের দিবসের এই ব্যস্ততম সময়ে এবং পারিবারিক সমস্যার মধ্য থেকেও আজকের ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে যুক্ত হওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রসঙ্গক্রমে এখানে আমি আরো উল্লেখ করতে চাই যে স্যারের সময়োচিত পদক্ষেপের ফলেই বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে। এজন্য আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা স্যারের মূল্যবান বক্তব্য শুনবো। আমি স্যারকে অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় দিবস আগামীকালকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। তারই প্রাক্কালে ITRRC জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম একটি সেমিনার আয়োজন করেছে, যে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণ পরেই প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান, আমাদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক, উনি একজন পরিসংখ্যানবিদ খ্যাতনামা। তো সেটা আমরা একটু পরেই দেখব, কারণ আমরা যে সমস্যাটির মধ্যে আছি এর তো একটা হচ্ছে যে কনসেপচুয়ালি মানা না মানা, মেনে নেওয়া। কারণ অনেকেই মনে করে যে আমরা এসএসসি পরীক্ষা দিলে ভালো ফল করতাম, এসএসসি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। অনেকে মনে করে আবার এই দুইটার গড় যদি আনে, সেই গড় ক্লাস 8-এর যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে নাম্বার আসবে। এই জিনিসগুলো স্পষ্ট না, এই নিয়ে বিতর্ক আছে। আবার এই সকল বিতর্ক এই প্রথম যে তা না, আর এগুলোর বৈজ্ঞানিক সমাধানও আছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা নেই, যখন এরকম কিছু সংকটের মধ্যে পড়ি, যেমন দুইটা সেটে পরীক্ষা হলো, সকাল বিকাল পরীক্ষা হলো। স্বভাবতই সকালবেলার প্রশ্নের সাথে বিকাল বেলার প্রশ্নের হেরফের তো হতেই পারে। হেরফেরটা একটু বেশি হয়ে গেল। দেখা গেল রেজাল্ট হতে গেলে যদি যেভাবে রেজাল্ট আসছে
তখন দেখা যায় একতরফাভাবে একটা গ্রুপের ছাত্ররাই, একটা বেসের ছাত্ররাই আসে। সেই সমস্যাটা জটিল একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা কিন্তু আমরা একদম সায়েন্টিফিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা একটা কমিটি করেছিলাম। এই পরিসংখ্যানবিদরা আমাদেরকে সহযোগিতা করেছে এবং একটা একেবারে আ নিষ্কণ্টক বলবো, সব দিক থেকে ত্রুটিমুক্ত একটা সমাধান তারা দিয়েছিল। যার কারণে আমরা এই গত ২-৩ বছর যাবতই যখনই ভর্তি পরীক্ষায় এরকম সমস্যা দেখা দেয়, সেটাকে সমাধান আমরা করি। এইবারও আ যে সংকটটার সামনে আমরা পড়ছি, সেটা হচ্ছে এইচএসসির একটা রেজাল্ট তৈরি করতে হবে। সেই রেজাল্টটা আ হতে হবে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, কারণ আমাদের ছাত্ররা কিন্তু বিদেশেও পড়াশোনা করতে যাবে। সেই বিদেশে যখন পড়াশোনা করতে যাবে, প্রত্যেক আ যে সাবজেক্টে সে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল, সেই সাবজেক্ট গুলার নাম থাকতে হবে। সেই সাবজেক্টে সে শতকরা কত নম্বর পেয়েছে সেই মার্কসও থাকতে হবে। মার্কশিট তো আর ব্ল্যাংক রাখা যাবে না। মার্কস সার্টিফিকেটে ফার্স্ট অথবা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড লিখে দেওয়া যায়। কিন্তু মার্কশিটে প্রত্যেকটা ঘরের নাম্বার পূরণ করতে হবে। এটা ডিজিট দিয়ে ভরাট করতে হবে। এবং সেই ডিজিটটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে? তো এই নিয়ে আ আ অনেক বিতর্ক আছে। কিন্তু আমি মনে করি যতই বিতর্ক থাকুক না কেন, ওগুলো স্ট্যাটিস্টিক্যাল সমাধান আছে। কারণ এই স্টুডেন্টদের যে ডাটা আছে সেটা হিস্ট্রিক্যাল ডাটা। আমার তো মনে হয় ক্লাস 5 এর ডাটাটাও যদি থাকতো, তাইলে আরো ভালো হতো। তাইলে আরো বেশি তার ক্লাস 5, ক্লাস 8 এবং তাদের 5 এর ডাটা বোধহয় ওইভাবে সংরক্ষিত না থাকার কারণে এটা হয়নি। আ হয়তো ভবিষ্যতে আমরা এরকম সমস্যায় পড়লে কথা মনে রেখে আমরা ক্লাস 5 থেকে তাদের ডাটা গুলো রাখবো। আর সবচেয়ে ভালো হতো যেটা এই মহামারীর কারণে পৃথিবীর অনেক দেশেই এই টার্মিনাল পরীক্ষাগুলো নেয়নি। না নিয়ে যেটা করেছে ক্যামব্রিজে, অক্সফোর্ডে বিভিন্ন স্কুলে, কলেজে তাদের স্কুলের যে আ তাদের অ্যাটেনমেন্ট, স্কুলের যে বিভিন্ন টেস্ট গুলো হয়, সেই টেস্ট গুলোর রেজাল্ট অর্থাৎ ইন্টারনাল ইভ্যালুয়েশন রেজাল্ট এর উপর ভিত্তি করে কিন্তু তারা এই 12 ক্লাস, 11 ক্লাসের রেজাল্ট কিন্তু ইংল্যান্ডে, আমেরিকাতে অনেক দেশে এবার এটা তৈরি করছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমি জানি না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা যখন স্টুডেন্টরা দেয়, তখন কিন্তু টেস্ট পরীক্ষা দিয়েই অ্যা দিতে হয়। উত্তীর্ণ হলেই কেবল এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হয় এবং তাদের এসএসসি যে রেজাল্ট, টেস্ট পরীক্ষার যে রেজাল্ট এটা বোর্ডে পাঠাতে হয়। কে কত পেল সংরক্ষিত রাখে বোর্ড। তো এইচএসসিরও যদি এমন থেকে থাকে, আমি জানি না আছে কিনা। আর থেকে থাকলে তাইলে আমি মনে করব ওই সোর্সটা এইচএসসির যে আ আ টে আ পরীক্ষা দেওয়ার আগে যে তাদের যে প্রিপারেটরি পরীক্ষা হয়েছিল, টেস্ট পরীক্ষা যেগুলো হয়েছিল, সেইগুলার রেজাল্ট সংরক্ষিত আছে কিনা কলেজগুলোর কাছে এবং সেগুলো বোর্ডে পাঠানোর বাধ্যবাধকতা ছিল কিনা? যদি বাধ্যবাধকতা থেকে থাকে, তাইলে বোর্ডের আ প্রত্যেকটা বোর্ডের আ হার্ড ডিস্কে এই ছাত্রদের পরীক্ষার আ টেস্ট পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু ওখানে আছে। তো ইট ক্যান বি এ সোর্স অফ আ ইনফরমেশন। ওখান থেকে কিন্তু তথ্য আসতে পারে যে তার প্রস্তুতিটা কেমন ছিল। এটা যদি কেউ একটা ফ্যাক্টর হিসাবে কনসিডার করতে চায় তার রেজাল্টে। আমি জানি না। আমি বোর্ডের কারো সাথে এই ব্যাপারে কথা হয়নি। তো সেটা একটা সুপারিশ আসতে পারে। যদি থেকে থাকে তাহলে এটা একটা চমৎকার সোর্স হইতে পারে। যে ক্লাস 8 এসএসসি এবং এইচএসসি পরীক্ষার টেস্টের যে রেজাল্ট যেটা সংরক্ষিত থেকে থাকলে সেটা ইট ক্যান বি ভেরি হেল্পফুল। আর আমি যেটা বলব বড় সমস্যাটা দেখা দিচ্ছে যেখানে, যেটা মাননীয় শিক্ষামন্ত্রীও ঐদিন সাংবাদিক সমাবেশে বলেছিলেন সেটা হচ্ছে আ সায়েন্স থেকে যারা আর্টস সায়েন্স থেকে যারা এসএসসি পাস করে আবার সায়েন্সেই থেকে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা খুব কম। কারণ তারা যেটাকে আমরা বলি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা এগুলা কিন্তু এসএসসি তে পড়েই আসছে। তাইলে এটা সরাসরি এটাকে একটা আপনি ইন্টারপ্রিটেশন করতে পারেন। বাট সমস্যা দেখা দিল সায়েন্স থেকে অনেকে আর্টস এ চলে যায়। আর্টস থেকে আবার বদল করে কমার্স এ যায়। কমার্স থেকে আবার সায়েন্স এ আসে। এইটাকে আপনি কোনটাকে ধরবেন? হতে পারে সেখানে আর্টস এর ক্ষেত্রে কারণ কতগুলো সাবজেক্ট তো কমন আছে। বাংলা, ইংরেজি কমন সেটা আপনি সহজে নিয়ে নিবেন। কিন্তু সমস্যা দেখা দিবে আ যখন কেউ সায়েন্স থেকে গিয়ে আ পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো যখন নিল তখন তার নাম্বারটা কোনটাকে তো সেগুলো হতে পারে। কারণ আ যেটা
সায়েন্সের যে সাবজেক্ট গুলো এসএসসি না থাকলেও আবার ক্লাস 8 এ আবার যেটাকে বলি আমরা সমাজ, সাধারণ বিজ্ঞান, এই সাবজেক্ট গুলো কি আবার একটা রিলেশনশিপ ওখান থেকে আসতে পারে। আম যার হয়তো আ ওখানে সাধারণ বিজ্ঞান ছিল। এখন যদি কেউ আর্টস থেকে সায়েন্সে গিয়ে থাকে, তাহলে সাধারণ বিজ্ঞান যায় যে কত নম্বর পেল, তাইলে ধরে নেওয়া হয় যে এই বিজ্ঞানের সাবজেক্ট গুলোতে এরকম। মানে এটা একটা হাইলি কমপ্লিকেটেড ইস্যুস। এটা এত সোজা না। কোনটার সাথে কোনটা কতগুলা একটা তো হলো যে আপনারা পরিসংখ্যানবিদরা একটা ফর্মুলা আপনারা দিবেন। কিন্তু সমস্যা দেখা দিবে নীতিগত সমস্যা। কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা আমরা ম্যাচ করব। তো আমার মনে হয় এগুলো আজকের আলোচনা বা আজকের এই পেপার থেকে আসতে পারে। এবং এন্ড অফ দ্য ডে এই সেমিনারে অন্যরা মতামত রাখবে। আমাদের সিদ্দিকুর রহমান সাহেব প্রবন্ধ উপস্থাপন করার পরে যে এটার যে লুপহোলস থাকতে পারে, এটাকে আরো ইমপ্রুভ করার জন্য সাজেশন থাকতে পারে। সবগুলো সন্নিবেশিত করে আমি মনে করি এটা আ সব একটা প্রস্তাবনা আকারে আপনারা ২-১ দিনের মধ্যেই আ ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান, যিনি আমাদের উচ্চ মাধ্যমিক সমগ্র বাংলাদেশের বোর্ডগুলোর কোঅর্ডিনেটর, অত্যন্ত সজ্জন লোক, ভালো লোক। উনার কাছে আপনারা আপনাদের ফর্মুলাটা উপস্থাপন করবেন। সেখানে যদি আমার কোনো ফরওয়ার্ডিং লাগে, বলা লাগে, যে আমি বলতে পারবো যে আমাদের বিশ্ববিদ্যালয় ITRRC একটা সংস্থা আছে যারা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম গুলো নিয়ে কাজ করে বা হেল্প করে। তারা এই কাজটি করেছে। আপনাদের বিবেচনার জন্য আমরা এটা প্রেরণ করলাম। এটা একটা মানে আমরা এই কাজটা এখানে শেষ না দিয়ে আমরা এটাকে বোর্ডে প্রেরণ করলাম। আর যাই উপস্থাপিত হোক, এটাকে একটা সারসংক্ষেপ করে বাংলায়, ইংরেজিতে না, বাংলায় সহজ করে জাতীয় দৈনিক পত্রিকায় অন্যদের মতামত যাতে এটার মধ্যে সন্নিবেশিত করে সেই পত্রিকায় প্রকাশেরও একটা ব্যবস্থা করলে এই কেবলমাত্র আমরা এখানে কয়েকজনে যে আলোচনা করলাম এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না। এবং এই কাজটা করতে হবে খুব দ্রুত। এটার জন্য আবার অনেক সময় নেওয়া যাবে না। আজকে আ প্রবন্ধ উপস্থাপিত হওয়ার পরে এটার সাথে যে সকল ইম্প্রোভাইজেশন এর জন্য বা এডিশন এর যে সাজেশন গুলো আসবে, আ আপনারা নোট করবেন। নোট করে যেগুলো ধর্তব্যের মধ্যে আনা যায় সেগুলো সন্নিবেশিত করে এরকম একটি প্রস্তাব প্রয়োজন হলে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মধ্যে আপনারা আ উচ্চ মাধ্যমিক ঢাকা যে বোর্ডের চেয়ারম্যান আছে আমি বলে দিব উনাকে, উনার কাছে পাঠিয়ে দিবেন। আর আপনারাই এটার একটা সহজ বাংলা সংস্করণ করে যেই আ আ ইয়েগুলো লজিক গুলো আপনারা ইউজ করবেন এবং যে প্রসেসটা ফলো করতে আপনারা সাজেস্ট করবেন সুন্দরভাবে ওকে লিখে আমাদের যেকোনো একটা পত্রিকায় বা অনলাইন পত্রিকায় এগুলো পাবলিশ করবো অথবা আমাদের ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয় এগুলোতে আপনারা প্রকাশ করবেন। প্রকাশ করলে তাইলে এটা আ জনমত বা আরো যদি কারো এই নিয়ে বক্তব্য থাকে সেগুলো তারা সংযুক্ত করতে পারবে। তো আমি এই বলেই আর সময় নষ্ট করছি না। কারণ আমি একটু অন্যভাবে আমার অত্যন্ত নিকট আত্মীয় আ উনি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। সেজন্য আমরা পারিবারিক একটু ইয়ে করতে যাচ্ছি। উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি আমার ভাইরা। বিমান বাহিনীর সাবেক অফিসার, কর্মকর্তা ছিলেন উনি। তো উনি ৭০ এর মতো বয়স। বাট আমরা সিএমএস এ উনি গতকাল ইন্তেকাল করেন। উনার ছেলেও বিমান বাহিনীর পাইলট। তো এটা নিয়ে আমরা আজকে সারাদিন ব্যস্ত ছিলাম। তো আপনারা সবাই দোয়া করেন। আর কালকে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস। আ অত্যন্ত সীমিত পরিসরে আমরা করতে যাচ্ছি। কিন্তু সবকিছুই আমরা করব মোটামুটি। এটা আলোচনা সভা সেটা আমরা ভার্চুয়ালি করব। আপনারা প্রত্যেকে নিজের বাড়ি থেকে বাসা থেকে ইতিমধ্যে আপনারা সেই লিংক নাম্বার পেয়ে গেছেন, যুক্ত হবেন। আর আমাদের একটা কালচারাল প্রোগ্রাম হয় প্রতি বছর বিশ্ববিদ্যালয় উৎসর্গে সেটাও আপনারা জুম নম্বর পেয়ে যাবেন এবং সরাসরি এটা ফেসবুকে সম্প্রচার হবে। মানে অডিটোরিয়ামে হবে কিন্তু আমরা দর্শকরা বাড়িতে থাকব। তো আপনারা সবাই বিশ্ববিদ্যালয় দিবসে আ যুক্ত হবেন ভার্চুয়ালি। আর এই সেমিনারটির সর্বাঙ্গীন সফলতা আমি কামনা করে আ আমি আজকের এই ওয়েবিনারের বিশেষ যদি শিরোনামটা এমন হতো যে এসএসসি রেজাল্ট জটিলতা নিরসনে পরিসংখ্যানবিদদের ভাবনা, এরকম একটি ওয়েবিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্য এবং কিভাবে আমাদের আজকের এই ওয়েবিনারটি আরো বেশি ফলপ্রসূ হতে পারে
সেই সাজেশনস নিশ্চয়ই আমরা লক্ষ্য রেখে যাতে এটি একটি কার্যকরী ফল বের হয় সেটির জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মূল পর্ব। এই পর্বে জেএসসি এবং এসএসসি এর ফলাফলের ভিত্তিতে এইচএসসি এর ফলাফল নির্ধারণে একটি পরিসংখ্যানিক প্রস্তাবনা উপস্থাপন করবেন আজকের প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার। আমি সংক্ষেপে স্যারের একটু পরিচয় দিই। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। স্যারের পিএইচডি গবেষণার বিষয় ছিল ক্লাসিক্যাল অ্যান্ড রোবাস্ট অ্যালগরিদমস ফর লিনিয়ার মডেল সিলেকশন, এবং বর্তমানে তিনি রোবাস্ট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড মডেল বিল্ডিং নিয়ে গবেষণা করছেন। এছাড়াও তিনি পরিসংখ্যান বিষয়ক বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে মৌলিক পরিসংখ্যান, আর প্রোগ্রামিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। সো আমি কথা না বাড়িয়ে এখন আমি স্যারকে মূল আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে কোশ্চেন এন্ড আনসার সেকশন আছে সেখানে জিজ্ঞাসা করার জন্য অনুরোধ করছি। আমাদের স্যার নিশ্চয়ই সেগুলোর উত্তর দিবেন, অথবা সেই প্রশ্নগুলো পরবর্তীতে কনসিডার করে কিভাবে এটির আরো উন্নত করা যায় মডেলটি, সেটি নিশ্চয়ই করবেন উনি। আর এছাড়াও আপনাদের যে রেইজ হ্যান্ড অপশন আছে পার্টিসিপেন্টস অপশনে গিয়ে সেটিও ব্যবহার করতে পারেন সরাসরি প্রশ্ন করার জন্য। তো আমি এখন অনুরোধ করছি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান স্যার শুরু করার জন্য। আজকের এই ওয়েবিনারে উপস্থিত প্রধান অতিথি ডক্টর মিজানুর রহমান স্যার, মাননীয় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সঞ্চালক ডক্টর মোহাম্মদ আবুল আয়েক, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিচালক ITRRC এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে আলোচনার বিষয় হচ্ছে জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল নির্ধারণ, একটি পরিসংখ্যানিক প্রস্তাবনা। এই বিষয়ে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। বাংলাদেশে 8 মার্চ 2020 সালে কোভিড-19 আঘাত হানে এবং তখনই কিন্তু বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। তো বাংলাদেশে কোভিড-19 ছবলের আগেই এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়ে যায়। সমস্যা তৈরি হয়েছে আসলে এইচএসসি পরীক্ষা নিয়ে। বাংলাদেশে সাধারণত এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হয় এবং ব্যবহারিক পরীক্ষা সহ তা শেষ হতে প্রায় 2 মাস সময় লেগে যায়। পরীক্ষার্থী এবং এর সাথে সম্পৃক্ত লোকজন কিন্তু কয়েক লক্ষ। ইতিমধ্যে 7 মাসেরও অধিক সময় অতিবাহিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সামনের শীতে বাংলাদেশের কোভিড পরিস্থিতির অবনতি হতে পারে, এমন অনেকে আশঙ্কা করেছেন। এই কারণে করোনা পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে সরকার 2020 সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে বেরিয়ে এসেছে। সরকার এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসির ফলাফলের গড়ের ভিত্তিতে প্রদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক যে পরীক্ষার বিকল্প পরীক্ষাই হতে পারে। যেহেতু ঝুঁকি নিয়ে সরকার এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া থেকে বেরিয়ে এসেছে, তাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রদানের জন্য তাদের জেএসসি এবং এসএসসির নম্বরের ভিত্তিতে কিভাবে প্রদান করা যায়, যতগুলো পথ খোলা আছে তার মধ্যে সবচেয়ে যৌক্তিক পথ কোনটি সেটি বেছে আসলে উত্তম। প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থী কেমন ফলাফল করতে পারত সেটি বের করার কোনো রাস্তা আমাদের কাছে কিন্তু খোলা নেই। তবে তার জেএসসি এবং এসএসসির নম্বরের আলোকে এইচএসসির ফলাফল কেমন হতে পারে তার একটি প্রাক্কলন অবশ্যই বের করা প্রয়োজন। ইতিমধ্যে 2020 সালের এইচএসসির ফলাফল প্রদানের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি জেএসসি এবং এসএসসির ফলাফল নির্ধারণে জেএসসি এবং এসএসসির গড় কিভাবে নির্ণয় করবেন তা আমরা জানি না। স্বচ্ছতার কারণে অবশ্যই তারা গড় নির্ণয়ের পদ্ধতিটি প্রকাশ করবেন বলে আশা করি। তবে গড় নির্ণয়ের জন্য কি ভাবা যেতে পারে? এমন ঘটনা ঘটতে পারে যে কেউ হয়তো বলবেন
জেএসসি এবং এসএসসির বিষয়ভিত্তিক ফলাফলের গড়, অর্থাৎ জেএসসির 50%, এইচএসসির 50%, 50-50। কেউ হয়তো বলবেন জেএসসির 40%, এসএসসির 60%। তাহলে প্রশ্ন থেকে যায় 50-50 কেন, অথবা 40-60 কেন? এটি কোন ধরনের মডেলের ভিত্তিতে ঠিক? তাই প্রকৃত ফলাফল প্রদানের জন্য অবশ্যই একটি বিজ্ঞানভিত্তিক পরিসংখ্যানিক মডেল অনুসরণ করা প্রয়োজন। কেন প্রয়োজন সেটির একটি যৌক্তিক ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি। বিগত বছরগুলোর এইচএসসির বিষয়ভিত্তিক ফলাফলের সাথে 2020 সালের এইচএসসির বিষয়ভিত্তিক ফলাফলের অবশ্যই একটি সামঞ্জস্য থাকতে হবে। এবং তাই শুধু নয়, বিগত বছরগুলোর এইচএসসির সার্বিক ফলাফলের সাথে এবছরের এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফলেরও কিন্তু মিল থাকা প্রয়োজন। আমরা জানি প্রতি বছর সবগুলো বোর্ড মিলিয়ে প্রায় 13-14 লাখ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সাইজটা কিন্তু অনেক বড় আকারের পপুলেশনের প্রতি বছরের বিষয়ভিত্তিক ফলাফলের বিন্যাস কিন্তু অভিন্ন থাকবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর ভর্তি পরীক্ষা, লিখিত পরীক্ষা প্রবর্তন করেছি এবং 2টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে। এবং গত বছর মাননীয় ভি স্যারের নির্দেশনায় ফলাফল প্রদানে আমরা পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করেছিলাম। প্রতি শিফটে কম বেশি 10,000-এর মতো শিক্ষার্থী ছিল। আমরা গ্রাফিক্যালিও দেখেছি যে 2টি শিফটের আসলে এইচএসসির নম্বরের বিন্যাস অভিন্নই ছিল। আর বড় আকারের নমুনায় বিন্যাস আসলে অভিন্নই হয়। তাই 2020 সালের এইচএসসির বিষয়ভিত্তিক ফলাফল এবং সার্বিক ফলাফল বিগত বছরগুলোর বিষয়ভিত্তিক সার্বিক ফলাফলের সাথে তুলনীয় হতে হবে। বিজ্ঞান ভিত্তিক ফলাফল প্রকলনের জন্য জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটি পদ্ধতি হচ্ছে আসলে রিগ্রেশন মডেল ফিটিং পদ্ধতি। আমি ছোট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক একজন অধ্যাপক একটি বিষয় 2টা মিড টার্ম পরীক্ষা নেয় এবং কোনো শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষা মিস করলে তার আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। ধরা যাক শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী রয়েছেন, তারা সকলেই প্রথম মিড টার্ম পরীক্ষাটি দিয়েছেন। দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একজন শিক্ষার্থী, ধরা যাক 50 রোল নম্বরধারী শিক্ষার্থী, সে হসপিটালাইজড হয়ে গেছেন। আর ভি স্যারের নির্দেশনা হলো যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থী মিড টার্ম পরীক্ষা দিতে না পারলেও তার যৌক্তিক একটি নম্বর প্রদান করতে হবে। এখন প্রশ্ন থেকে যায় যে অধ্যাপক এখন কি করবেন, কিভাবে আসলে ওই যে পরীক্ষার্থী মিড টার্ম পরীক্ষা দিতে পারলো না, সেকেন্ড মিড টার্ম পরীক্ষা দিতে পারলো না, তার সেকেন্ড মিড টার্ম পরীক্ষার নম্বর কিভাবে প্রদান করবেন? এক্ষেত্রে কি করা যায়? একটা কাজ করা যায়, যে পরীক্ষার্থী দ্বিতীয় মিড টার্ম পরীক্ষা দিতে পারলো না, তার প্রথম মিড টার্ম পরীক্ষার নম্বরটি আলাদা করে রেখে দেওয়া যায়। তাহলে বাকি থাকবে প্রথম মিড টার্ম পরীক্ষার 49 জনের প্রথম মিড টার্ম পরীক্ষার নম্বর, এবং সেই 49 জন শিক্ষার্থী কিন্তু দ্বিতীয় মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তা কি করা যায়? এই 49 জন শিক্ষার্থীর দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার নম্বরকে যদি আমরা রেসপন্স চলক বা অধীন চলক ধরি, প্রথম মিড টার্ম পরীক্ষার নম্বরকে যদি আমি স্বাধীন চলক বা প্রেডিক্টর চলক বলি, তাহলে কিন্তু এই স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটি রিগ্রেশন লাইন ফিট করা যায়। আর রিগ্রেশন লাইন ফিট করা গেলে সেই রিগ্রেশন লাইনে যে শিক্ষার্থী হসপিটালাইজড হয়ে গেছিল তার প্রথম বসিয়ে দিই, তাহলে কিন্তু তার দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার নম্বরটা প্রাক্কলন হয়ে বেরিয়ে চলে আসবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে শেয়ার স্ক্রিন করছি, তো দেখেন কিভাবে করা যায়। আমরা একটু দেখি। সরি, শেয়ার স্ক্রিন আমরা করে দেখি কিভাবে করা যায়। আমরা একটা জিনিস দেখিয়েছি, যেখানে কিন্তু এই 50 জন শিক্ষার্থীর কিন্তু মিড টার্ম পরীক্ষার নম্বর দেওয়া আছে। ধরা যাক এই প্রথম মিড টার্মটা 20 নম্বরে নেওয়া হয়েছিল, এখানে 50 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে কমপ্লিট, আর 50 জন রোল নম্বর হচ্ছে 16। এবার এই শিক্ষার্থীর 50 রোল নম্বর শিক্ষার্থীর নম্বরটি আমরা একটু আলাদা করে রেখে দিই।
এই 55 নম্বর শিক্ষার্থীর নম্বরটা আমরা আলাদা করে রেখে দিই। রেখে দিলে কি পাওয়া যাবে দেখি আমরা। এখানে বসালাম, সরি আমরা কিন্তু আলাদা করে ফেলছি। এখন দেখা যাক, এই যে ডাটা সেটে কিন্তু এখানে কিন্তু 50 নম্বরধারী শিক্ষার্থী 16 পেয়েছিল, আর এখানে কিন্তু 50 নম্বরধারী শিক্ষার্থীর দ্বিতীয় মিড টার্মের নম্বর কিন্তু নাই। দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার নম্বরগুলো কি সেটা আমরা এটা মোটামুটি একটা বের করেছি। আমরা একটা ডাটা কাল্পনিক জেনারেট করেছিলাম। এই যে দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার এখানে 49 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে, 50 নম্বরধারী শিক্ষার্থীর নম্বর কিন্তু মিসিং। এখন আমরা গ্রাফিক্যালি দেখি যে ডাটাগুলো কেমন আছে। গ্রাফিক্যালি প্লট করে দেখলাম, আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফ, এদিকে প্রথম মিড টার্ম পরীক্ষার নম্বর, এখানে দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার নম্বর বসানোর পরে আমরা এই পয়েন্টগুলো পেয়েছি। দেখা যায় কি যে সব পয়েন্টগুলোই মূলত এভাবে আছে। একটি মাত্র পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে ওই শিক্ষার্থী 1 নম্বর শিক্ষার্থী সে প্রথম মিড টার্ম পরীক্ষায় 4 পেয়েছিল, আর দ্বিতীয় মিড টার্ম পরীক্ষায় 26 পেয়েছে, এটা এখানে পয়েন্টটা। তো আমাদেরকে একটি গড় লাইন বের করতে হবে, যে লাইনের ভিত্তিতে আসলে শিক্ষার্থীদের দ্বিতীয় মিড টার্ম পরীক্ষার নম্বর প্রাক্কলন করা যাবে। তাহলে লাইনটা কিন্তু এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এই পয়েন্টটা হচ্ছে অনেক দূরে, এই পয়েন্ট দ্বারা যেন প্রভাবিত না হয়। আমরা দেখি সিম্পল লিনিয়ার রিগ্রেশন লাইন যেগুলো বাজারে চলমান আছে সেগুলো ফিট করলে আসলে রেখাটা কেমন হয় আমরা এখানে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে রিগ্রেশন লাইনটা যদি আমরা দেখি দেখা যাবে, দেখেন এখানে কিন্তু এই লেখাটা এই পয়েন্টগুলোর ভিতর দিয়ে যায় না, এই রেখাটা কিন্তু সরে গেছে। কেন সরে গেছে? এই পয়েন্টটার জন্য। এটা কিন্তু আউটলিয়ার। এরকম আউটলিয়ার যদি আরো বেশি থাকতো, এই রেখাটা কিন্তু নির্ণয়ের জন্য আসলেই কোনো ভালো রেখা নয়। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে আমরা অন্য একটা পদ্ধতির আশ্রয় নিয়েছি, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। একটু দেখার চেষ্টা করি সেই পয়েন্টটা কোন জায়গায়। এখানে আমরা করলাম কি, রোবাস্ট মডেলের কথা বলেছি আমরা। রোবাস্ট মডেল হচ্ছে এমন একটা মডেল যে মডেল আসলে আউটলিয়ার দ্বারা প্রভাবিত হয় না। আমরা রোবাস্ট মডেল এখানে ফিট করেছি। রোবাস্ট মডেল ফিট করার পরে আমরা দেখি যে আসলে লাইনটা কেমন হয়। দেখেন এখানে এই লাইনটা হচ্ছে রোবাস্ট রিগ্রেশন লাইন। দেখেন খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই লাইনটা কিন্তু এই পয়েন্টগুলোর ভিতর দিয়ে চলে গেছে। এই লাইন দিয়ে এই বিন্দুটা দিয়ে মোটেই প্রভাবিত হয় না। এরকম যদি উল্টাপাল্টা আরো দুই একটা পয়েন্ট থাকে যেগুলো এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, রোবাস্ট লাইনটা এরকমই হবে। আপনি ভালো করে খেয়াল করেন, এই রোবাস্ট লাইনের ভিত্তিতেই কিন্তু শিক্ষার্থীর গড় নির্ধারণ করা হবে। যদি দেখেন একজন শিক্ষার্থী ফার্স্ট মিড টার্ম পরীক্ষায় 11 পেয়েছিল, এমন কয়েকজন শিক্ষার্থী আছে, 1 জন 2 জন 3 জন 4 জন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে। কেউ পেয়েছে 18, কেউ পেয়েছে 19, কেউ পেয়েছে 20, কেউ পেয়েছে 22। আমরা যদি গড়ের ভিত্তিতে নম্বর প্রদান করতে চাই, তাদেরকে কিন্তু আমরা এখানে একটা নম্বর পাওয়া যাবে, সেটা প্রদান করব। এভাবে কোনো একজন শিক্ষার্থী যদি 15 নম্বর পেয়ে থাকে ফার্স্ট মিড টার্ম পরীক্ষায়, তার নম্বর 15 নম্বর পেয়েছে এমন শিক্ষার্থী, এমন এখানে 4 জন শিক্ষার্থী দেখছি, কেউ 23 নম্বর, কেউ পেয়েছে 24 নম্বর, কেউ পেয়েছে 25 নম্বর, কেউ পেয়েছে 26 নম্বর। তাদের গড় নাম্বারটা কিন্তু এখানে থাকবে এই রেখার উপরে। ঠিক একই রকম আমরা দেখি যে শিক্ষার্থী প্রথম মিড টার্ম পরীক্ষা দিতে পারছিল না, সে প্রথম মিড টার্ম পরীক্ষায় 16 পেয়েছিল, তার গড় নাম্বারটা কত হয় এটা আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি ওই শিক্ষার্থীর নম্বর ওই রোবাস্ট রিগ্রেশন লাইন এই মডেলে বসিয়ে দিয়েছি, বসানোর পরে তার নম্বর পেয়েছি 26। আমরা একটু গ্রাফ থেকে দেখানোর চেষ্টা করি কিভাবে এই নম্বরটা আসে, সেটা দেখার চেষ্টা করি। পয়েন্ট আকারে এঁকে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ওখানেই বসায় দিই। দেখি আমরা এখন ওই লাইনটা দেখি। দেখেন এই যে লাইনটা, এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, অর্থাৎ যে শিক্ষার্থী 16 পেয়েছিল, 16 পেয়েছে এমন কিন্তু কয়েকজন শিক্ষার্থী আছে, একজন পেয়েছিল 25, একজন 26, একজন 27 পেয়েছিল। আর যে শিক্ষার্থীর নম্বর আমাদের দ্বিতীয় মিড টার্ম পরীক্ষা দিতে পারছিল না, আর ওই রিগ্রেশন মডেলে, রোবাস্ট রিগ্রেশন মডেলে 16 বসানোর পরে তার নম্বর পাওয়া গেছে 26, এই যে 26। এভাবেই আসলে আমাদের গণনা, যে শিক্ষার্থীর পরীক্ষা দিতে পারছিল না তার নম্বরটি এভাবে প্রাক্কলন হবে। তাহলে এখন আমরা এভাবে বলার চেষ্টা করি যে ঠিক একইভাবে বর্তমান ফলাফল প্রত্যাশীদের
জেএসসি এবং এসএসসির বিষয়ভিত্তিক ফলাফল আমরা আলাদা করে রাখতে পারি। অর্থাৎ যারা বর্তমান শিক্ষার্থী তাদের জেএসসি এবং এসএসসির ফলাফল আলাদা করে রেখে দিলাম, যাদের এদের বিষয়ভিত্তিক ফলাফল আমাদের আসলে নির্ণয় করতে হবে। এখন বর্তমান শিক্ষার্থীদের বাদ দিয়ে বিগত কয়েক বছরের জেএসসি, এসএসসি এবং এইচএসসি বিষয়ভিত্তিক ফলাফল কিন্তু বোর্ডের সার্ভারে সংরক্ষিত আছে। অর্থাৎ গত কয়েক বছরের জেএসসির পরীক্ষার নম্বরও আছে, এসএসসির পরীক্ষার নম্বরও আছে, এইচএসসির পরীক্ষার নম্বরও আছে। আমরা এইচএসসির পরীক্ষার নম্বরকে যদি আমরা ডিপেন্ডেন্ট চলক অথবা রেসপন্স চলক ধরি এবং ওই সকল শিক্ষার্থীর জেএসসি এবং এসএসসির নম্বরকে যদি আমরা প্রেডিক্টর চলক অথবা স্বাধীন চলক ধরি, তাহলে কিন্তু আমরা সহজেই এইচএসসির নম্বরের সাথে জেএসসি এবং এসএসসির নম্বরের একটি রোবাস্ট রিগ্রেশন লাইন আমরা এখানে যেরকম বের করেছিলাম এরকম রোবাস্ট রিগ্রেশন লাইন আমরা পাব। ধরা যাক বাংলা বিষয়ের কথাই বলি। বাংলা বিষয় এইচএসসির গেল কয়েক বছরের এইচএসসির নম্বর পাওয়া যাবে, তাদের জেএসসি এবং এসএসসির বাংলার নম্বরও পাওয়া যাবে ওইসব শিক্ষার্থীদের, এবং তাদের মধ্যে আমরা এইচএসসির নম্বরকে ডিপেন্ডেন্ট চলক বলে এবং জেএসসি এবং এসএসসির নম্বরকে স্বাধীন চলক বলে আমরা একটা রিগ্রেশন লাইন এরকম পেয়ে যাব। রিগ্রেশন লাইন আমরা যেহেতু পেয়ে এই রোবাস্ট রিগ্রেশন লাইন, এই রিগ্রেশন লাইনে যদি আমরা বর্তমান কোনো একজন শিক্ষার্থীর জেএসসি এবং এসএসসির নম্বর বসিয়ে দিই, তাহলে কিন্তু তার এইচএসসির গড় নম্বরটা বেরিয়ে চলে আসবে। এবং এভাবে প্রত্যেক শিক্ষার্থীর বাংলার নম্বর বসিয়ে দিলে, জেএসসি এবং এসএসসির বাংলার নম্বর বসিয়ে দিলে তাদের এইচএসসির বাংলার নম্বর পাওয়া যাবে। এভাবে প্রতিটি বিষয়ের জন্যই আমরা রিগ্রেশন মডেল তৈরি করে তাদের বিষয়ভিত্তিক জেএসসি এবং বিষয়ভিত্তিক এইচএসসির নম্বর আমরা পেয়ে যাব। এখন কথা থেকে যায় যে একজন শিক্ষার্থী এইচএসসিতে পরিসংখ্যান নিয়েছে, তার এসএসসি এবং এসএসসিতে পরিসংখ্যান ছিল না, তাহলে তার নম্বরটা কিভাবে প্রদান করা যায়? মজার বিষয় হলো যে এইচএসসিতে পরিসংখ্যান নিয়েছে, এর সাথে কোরিলেটেড বিষয় কিন্তু গণিত। সুতরাং আমরা দেখব যে পরিসংখ্যানের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা পরিসংখ্যান নিয়েছে তাদের জেএসসি এবং এসএসসির গণিতের খুব ভয়াবহ খুব সাংঘাতিক রকমের খুব জোরালো কোরিলেশন আছে। তখন আমরা জেএসসি এবং এসএসসির গণিতের সাথে এইচএসসির পরিসংখ্যানের একটি মডেল আমরা ফিট করব। সেই মডেলে বর্তমান একজন শিক্ষার্থী যে পরিসংখ্যান নিয়েছে তার জেএসসি এবং এসএসসির গণিতের নম্বর যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু তার পরিসংখ্যানের নম্বর কিন্তু এস্টিমেট হয়ে বেরিয়ে চলে আসবে। সুতরাং একজন শিক্ষার্থী এইচএসসিতে কোনো সাবজেক্ট না নিলেও জেএসসি তাদের যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে থাকে, সেই সাবজেক্টের সাথে এসএসসি এবং এসএসসির কোন বিষয়টি, এসএসসি এবং জেএসসির কোন বিষয়টি বেশি কোরিলেটেড সেটি বের করতে পারলে রিগ্রেশন মডেলও বের করা যাবে এবং আমরা আমাদের গড়ও বের করতে পারবো। গড়টা হবে মূলত আমরা যে লাইনটা বের করব, যে লাইনের ভিতরে রেজাল্টটা দেব, সেই লাইনটা কিন্তু গড় লাইন। এবং মজার বিষয় হচ্ছে কি, এ কিন্তু জেএসসি এবং এসএসসির বিভিন্ন বিষয়কে ওয়েট প্রদান করে। যেটার গুরুত্ব বেশি সেটাকে ওয়েট বেশি দেবে, যেটার গুরুত্ব কম সেটা গুরুত্ব কম দেবে। সুতরাং এভাবে রিগ্রেশন লাইন ফিট করে আসলে বিষয়ভিত্তিক নম্বর প্রদান করাই যৌক্তিক। এবং এখানে মজার বিষয় হলো যে 2000 সালের এসএসসিতে এখানে একটা মজার বিষয় হলো 2020 সালের এইচএসসির নম্বর যদি আমরা এভাবে প্রদান করি, তাহলে এক্ষেত্রে বিষয়ভিত্তিক সকলের নম্বরের বিষয়ভিত্তিক নম্বরের গড় যা হবে তা বিগত বছরগুলোর নম্বরের গড়ের সমানই হবে, অভিন্ন হবে। আর এটা হওয়াই যৌক্তিক। তো আমি এখানে যেটা আলোচনা করলাম এটা অত্যন্ত যৌক্তিক আলোচনা আমার দৃষ্টিতে, যে পরিসংখ্যানিক আলোচনা, যে আলোচনার মাধ্যমে এইচএসসির নম্বর, বিগত বছরগুলো এইচএসসির নম্বর এবং জেএসসি এবং এসএসসির নম্বরের ভিত্তিতে আমরা মডেল ফিট করব এবং সেই মডেলে বর্তমান শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জেএসসি এবং এসএসসির নম্বর বসিয়ে আমরা তাদের সংশ্লিষ্ট বিষয়ে এইচএসসির নম্বর প্রাক্কলন করতে পারবো। আর নম্বর যদি প্রাক্কলন করা যাবে সুতরাং তাদের গ্রেডিংও করা যাবে। সুতরাং এটি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং স্ট্যাটিস্টিক্যালি গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ প্রাক্কলন পদ্ধতি। তো ধন্যবাদ আমি জানাচ্ছি আয়োজকদের, জুম এবং ফ্যাকাল্টি প্ল্যাটফর্মকে, এবং ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার বক্তব্য শুনেছেন। এখন আমি আবুল আয়েবকে কিছু বলার জন্য অনুরোধ করব, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়। ধন্যবাদ সকলকে। জনাব আবুল আয়েব। ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে এই
বিষয়টি উপস্থাপন করার জন্য। আমিও শুনছিলাম খুব আগ্রহ সহকারে। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি এখানে কোয়েশ্চেন আনসার সেশনে তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। চ্যাট বক্সেও কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তবে দুজন হাত তুলেছেন। সুতরাং প্রথমে জনাব আবু কাউসার, আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আমি মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে পারবেন আপনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আবু কাউসার, লেকচারার ইন স্ট্যাটিস্টিক্স, রাজশাহী কেয়ার কলেজ। স্যার আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আপনি যে স্যার রোবাস্ট রিগ্রেশন মডেল যেটা ফিট করছেন স্যার, আপনি যে পার্থক্য দেখাইছেন রিগ্রেশন মডেল এবং রোবাস্ট রিগ্রেশন মডেলের মধ্যে, স্যার সত্যিই অসাধারণ। তবে স্যার আমি ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর স্যারের সাথে একটা কথা শুরু একটা কথা বলতে চাই। স্যার বলছিলেন শুরুতে যে আমাদের যদি পিএসসি রেজাল্টও আমাদের হাতে থাকতো বা আমাদের ওইটা ডেটা সেট যদি আমাদের থাকতো, তাহলে স্যার আমরা শুধু জেএসসি বা এসএসসির উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগতো না। আর আমরা জানি স্যার রিগ্রেশন মডেলে যদি স্যার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা বাড়াতে পারি, তো ওইটা আরো বেশি ওই প্রিডিকশনটা আরো বেশি স্যার একুরেট হতো, তাই না স্যার? এখানে একটি বিষয় থাকে যে এসএসসি আসলে জেএসসি তো অনেক দূরের পরীক্ষা। জেএসসি এত দূরবর্তী পরীক্ষা, এর সাথে এইচএসসির সাথে কিন্তু এইচএসসির সাথে কিন্তু এসএসসির কোরিলেশন বেশি থাকবে, তার চেয়ে কোরিলেশন কম থাকবে জেএসসির। হ্যাঁ, সুতরাং ওয়েটটা কিন্তু বেশি আসবে। আমরা যদি রিগ্রেশন লাইন ফিট করি, দেখা যাবে ওয়েটটা কিন্তু বেশি আসবে আসলে এসএসসির। হ্যাঁ, জেএসসির খুব একটা বেশি ওয়েট আসবে না। সুতরাং জেএসসির নম্বর এখানে আসলে না আনলেও চলবে, কারণ শুধু এসএসসির সাথে রিগ্রেশন মডেল ফিট করলেও পাওয়া যাবে। কিন্তু যেহেতু এসএসসি এবং জেএসসি দুইটার রেজাল্ট আমাদের কাছে আছে, সুতরাং এই দুইটা কিন্তু এনাফ। আমাদের অত দূরবর্তী আসলে দূরবর্তী যে এই যে জেএসসি কি বলে পিএসসি বা তার আগে এদের রেজাল্ট গুলো আর এখানে খুব একটা বেশি ভূমিকা রাখবে না, কারণ এগুলো অনেক দূরবর্তী আসলে ক্লাসের রেজাল্ট। কাছাকাছি ক্লাসগুলোর ভূমিকা বেশি থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি আসলে আপনার কাছে এই কথাটা জানতে চাচ্ছিলাম, কারণ আমাদের জানি যে আমরা পিএসসি এবং জেএসসি তে একজন ক্যান্ডিডেটের যে পরিমাণ সিরিয়াসনেস থাকে, এসএসসি তে তার চেয়ে অনেক অনেক বেশি সিরিয়াস থাকে একটা ক্যান্ডিডেট। সো হচ্ছে যে আমি এসএসসির যদি আপনি যেটা বলছিলেন যে ওয়েটেজটা অবশ্যই এসএসসির বেশি হবে, অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। এটার জন্যই আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এসএসসির অবশ্যই ওয়েটেজটা বেশি হওয়া উচিত দেন কম্পারেটিভলি দেন হচ্ছে স্যার জেএসসি। এখানে কিন্তু একটা চমৎকার একটা বিষয় কিন্তু আমি ওই স্ক্রিন শেয়ারে আমি দেখিয়েছিলাম, এখানে চমৎকার একটা বিষয় দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করেন স্যার। আবার তাহলে একটু শেয়ার করতে হবে যদি আপনি দেখাতে চান। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্যার এখানে কিন্তু আমি একটি বিষয় স্যার আমি আপনার দেখিয়েছি স্যার। হ্যাঁ, আপনি একটা জিনিস কিন্তু দেখবেন, আমরা কিন্তু গড়ের ভিত্তিতেই কিন্তু রেজাল্টটা কিন্তু আসতেছে, কিন্তু গড়টা কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্যাল গড়, এখানে কিন্তু কারো কিন্তু পছন্দনীয় না যে আমি এভাবে 40, এখানে 40%, এখানে 70 বা 60%, 40% কি বলে, এখানে 40, এখানে 60 নেবো, এখানে 50, এখানে 50 নেবো, এখানে 30, এখানে 70 নেবো, কেন নেবো, কোশ্চেনগুলো আসতেই পারে। কিন্তু যেহেতু আমরা এখানে একটা রোবাস্ট রিগ্রেশন লাইন ফিট করেছি, সুতরাং আমাদের অ্যাভারেজে কিন্তু রোবাস্ট রিগ্রেশন লাইনই দেবে, একটা মেথড, কারো কোনো বায়াসনেস না, অর্থাৎ বায়াসনেস ভাবে কোনো রেজাল্টকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। ওইটাই স্যার বেস্ট ফিট হয়েছিল স্যার, আপনার রোবাস্ট যে মডেলটা ফিট করছেন স্যার, ওইটাই বেস্ট ফিট ছিল আর কি। থ্যাংক ইউ স্যার। জি বেস্ট ফিট। স্যার এখানে একজন একটা কোশ্চেন করেছেন যে এসএসসি 70% এবং জেএসসি 30% রেজাল্টের এভারেজ করে এইচএসসি রেজাল্ট দিলে কেমন হবে? আমি তো আগেই বলেছি যে আসলে এখন যদি প্রশ্ন করা হয়, কেউ যদি বলে যে না জেএসসি 20%, এসএসসির 80%, কেউ যদি বলে এটা 10%, ওটা 90%, কেমন হবে তার বিষয়টা? এরকম বিতর্ক থাকতে পারে। সেটা কিভাবে হবে, এটা আসলে কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো পদ্ধতি না, কোনো সায়েন্টিফিক পদ্ধতি না। আমি বলেছি যে পদ্ধতিটা সায়েন্টিফিক হতে হবে। আমি কিন্তু যে রিগ্রেশন মডেল ফিট করেছি সেখানে কিন্তু বলা নাই কোনটার কত পার্সেন্ট, সেটা কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট নির্ধারণ করে দেবে কোনটার কত ওয়েট নেবে, কারণ এখানে দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট পাওয়া যাবে, জেএসসির নম্বরের একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট পাওয়া যাবে আর এসএসসির নম্বরের একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট পাওয়া যাবে। সেটা নির্ধারণ করবে কিন্তু আসলে ওই এসএসসি এবং জেএসসির সাথে এইচএসসি রেজাল্টের রিগ্রেশন মডেল। হ্যাঁ, বেস্ট রিগ্রেশন মডেল, হাজার হাজার লাইন ফিট করা যায়, তার মধ্যে বেস্ট লাইন কোনটা হবে সেই লাইনের ভিত্তিতেই কিন্তু আসলে কোএফিসিয়েন্ট নির্ধারণ হবে। সুতরাং গড়টি কেমন হবে সেটির দ্বারা যেন আমরা প্রভাবিত না হই।
অর্থাৎ আমাদের দ্বারা যেন রেজাল্ট প্রভাবিত না হয়, রেজাল্ট যেন কোনো একটা মডেল ভিত্তিক হয় যেটা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য। সুতরাং ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে এমন একটি মডেলের উপর বেস করে আসলে রেজাল্টটা দেওয়া বাঞ্ছনীয়। সেজন্য আমরা বলেছি যে রোবাস্ট রিগ্রেশন মডেল, যেটি কারণ আপনি করবেন এই এসএসসি, এইচএসসি এবং জেএসসিতে এদের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় কি দুইটা পরীক্ষায় ভালো করেছে, একটা খারাপ করেছে, এরকম কিছু কিছু শিক্ষার্থী থাকবে, তারা আউটলেয়ার। তাদের দ্বারা যেন মডেল কোনোভাবে প্রভাবিত না হয়। বেশিরভাগ শিক্ষার্থী, প্রায় সর্বাধিক শিক্ষার্থী যেরকম রেজাল্ট করেছে, তাদের রেজাল্টের মডেলটা যেভাবে হবে সেই মডেলের ভিত্তিতে বর্তমান এসএসসির মডেল, এসএসসি পরীক্ষাতে রেজাল্ট দেওয়া বাঞ্ছনীয়। এবং সেজন্যই কিন্তু রোবাস্ট রিগ্রেশন মডেল। এখানে কিন্তু 40%, 60%, 20%, 30%, 60%, 80%, 10%, 90% এভাবে হওয়াটা আসলে কোন যুক্তিতে দেবেন, তার কারণটা তো বলতে হবে। আমাকে একটা কথা বললে সেই কথার পিছনে অবশ্যই একটি যুক্তি দিতে হবে, যুক্তি ছাড়া কথা বলা যাবে না। সেজন্য আমি বলেছি নাই যুক্তি শুধুই রোবাস্ট রিগ্রেশন নাই, এখানে কিন্তু আমি বলি নাই যে কোনটার কত পার্সেন্ট হয়ে, সেগুলো বলি সঠিকলি রোবাস্ট মেথডই ঠিক করে দেবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। এখন আমি মোহাম্মদ ইলিয়াস, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। মোহাম্মদ ইলিয়াস। হ্যালো, জি জি, হ্যালো, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। জনাব সিদ্দিকুর রহমান সাহেব আমার খুব কাছের কলিগ, তার কাছে আমি সরাসরি প্রশ্ন করছি। এটা হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ইলিয়াস স্যার? ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি বলছি আগের রিলেশন থেকে আর কি। হ্যাঁ, তো তুমি তো জানো যে প্রত্যেকটা কলেজে এই টেস্টের মাধ্যমে এই ছাত্রদেরকে সিলেক্ট করা হয়। হ্যাঁ, এবং টেস্টে যারা এলাও হয় নাই তারা একজনও বোর্ডে পরীক্ষায় যেতে পারে নাই। তাহলে তুমি টেস্টের রেজাল্টকে কেন এখানে গ্রহণ করলা না? নিশ্চয়ই এইচএসসির সাথে সবচেয়ে রিলেটেড হলো টেস্টের রেজাল্ট, তারপরে এসএসসি, তারপরে জেএসসি। যত পিছনে যাবে রিলেশনটা ততই দুর্বল হবে। স্যার এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই আমিও করতে যাচ্ছিলাম, মানে একেবারেই কোইন্সিডেন্স যে আমি না করে স্যারকে দিলাম আর কি। তাহলে আমি এই যে সাবজেক্টগুলোর মধ্যে ইন্টারনাল রিলেশন, সেই রিলেশন তো আমি সরাসরি পাই। একজন ছাত্র গ্রুপ চেঞ্জ করেছে, গ্রুপ চেঞ্জ করে টেস্টের রেজাল্ট উপর ভিত্তি করে তো আমি পারি। আমি রিগ্রেশন মডেল গত কয়েক বছরের টেস্টের রেজাল্ট, এই রেজাল্ট তো বোর্ডকে দিতে হয়, আর দিতে না হলেও কলেজগুলো থেকে কোয়ারি দিয়ে নেওয়া সম্ভব। তাইলে কোয়ারি দিয়ে নেওয়া সম্ভব। একজন কলেজের টিচার তার স্টুডেন্টসকে যতটুকু মূল্যায়ন করবে এর চেয়ে ভালো মূল্যায়ন কিভাবে স্কুলের টিচার করে? গড়, এভারেজ, এটা একটা ইন্টারপোলেশন মেথড। তার মানে এইচএসসি, এসএসসি এবং জেএসসি কে নিলে মধ্যবর্তী রেজাল্টকে শো করবে, আর এইচএসসি তার রেঞ্জের বাহিরে, এক্সট্রাপোলেশন। এটা তো ইথিক্যালি হয় না। আমি একটু উত্তর দিতে পারি নাকি এখন এই বিষয়টাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে আসলে কিন্তু আমরা এক্সট্রাপোলেশনটা করি নাই। এখানে একটা বিষয় আছে যে হ্যাঁ, যদি টেস্টের রেজাল্ট নেওয়া যেত, সেটা তো কিন্তু আমাদের ভিসারও বলেছিলেন যে টেস্টের রেজাল্টের ভিত্তিতে যদি রেজাল্ট দেওয়া যেত সেটা তো অবশ্যই ভালো হতো, সেটা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, তবে সেটা অবশ্যই ভালো পদ্ধতি হতো। কিন্তু এখন অনেকে কোশ্চেন করেছেন যে কোথাও কোনো স্কুল, কোনো প্রতিষ্ঠান আছে তারা টেস্টে ঠিকঠাক মতো মূল্যায়ন করে, কোথাও আছে টেস্টকেই ঠিক মতো মূল্যায়ন করে না, টেস্টও নেয় না, তারা একটা নাম্বার পাঠিয়ে দেয়। যদি এমন হতো যে তারা আগে থেকেই পাঠিয়ে দিয়েছে তাহলে তার ভিত্তিতে রেজাল্টটা দেওয়া সম্ভব। কিন্তু এখন যদি চাওয়া হয় যে এখন আপনার টেস্টের রেজাল্টটা পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সেটা ম্যানিপুলেট হবে, বোঝাই যায়। তো টেস্টের রেজাল্ট হলে নিঃসন্দেহে ভালো হতো। কিন্তু এক্সট্রাপোলেশন বলছি না আমি এ কারণে যে আসলে আমরা এইচএসসি রেজাল্টের সাথে জেএসসি এবং এসএসসির মডেল ফিটিং করেছি। এইচএসসি রেজাল্টের সাথে এইচএসসির ডিপেন্ডেন্ট চলো, জেএসসি আর এসএসসির ইন্ডিপেন্ডেন্ট চলো। এর সাথে আমরা বর্তমান শিক্ষার্থীদের জেএসসি এবং এসএসসির নম্বরবশী প্রাক্কলন করেছি যে একজন শিক্ষার্থী প্রকৃতপক্ষে কি পেতে পারতো পরীক্ষা দিলে। যেহেতু পরীক্ষা নেওয়া হচ্ছে না, সুতরাং এখন আমাকে এই পরীক্ষার বাইরে আর কি কি সুযোগ আছে। যদি পরীক্ষা নেওয়া যেত নিঃসন্দেহে ভালো হতো। পরীক্ষা যেহেতু নেওয়া যায়নি এবং যদি তাদের টেস্টের রেজাল্টকেও আর কনসিডার করা না হয়, তাহলে যেভাবেই গড় নির্ণয় করা হোক না কেন, গড় নির্ণয়ের পদ্ধতি আমি আগেই বলেছি যে গড় নির্ণয়ের পদ্ধতি যেতেই হয়, তাহলে আমি যে পদ্ধতি দিচ্ছি এটাই হচ্ছে উৎকৃষ্টতম পদ্ধতি। গড় নির্ণয়ের আর কোনো ভালো পদ্ধতি নাই। এটা ঠিক যে ইলিয়াস স্যার যেভাবে বলেছেন যে আসলে
এইচএসসির পরীক্ষা টেস্টের রেজাল্টটা নিতে পারলে নিঃসন্দেহে ভালো রেজাল্ট হতো, এটা আমিও বলি, আমাদের ভিউচারও বলে দিয়েছেন। কিন্তু এটা যদি না মূল্যায়ন করা হয় বা এখন যদি বোর্ডে পাঠিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এটা ম্যানিপুলেট হবে। যদি না করা যায় তাহলে গড় নির্ণয়ের জন্য ভালো পদ্ধতি কিন্তু আমি যেটা বলেছি সেই পদ্ধতি। হ্যাঁ, ধন্যবাদ ইলিয়াস স্যার। আমি যেটা বলেছি গড় নির্ণয় করতে গেলে আমি আবার একটু প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। কলেজ থেকে যে রেজাল্টটা ম্যানিপুলেশনটা হবে এইটা বর্তমানের থেকে ভালো হবে না? যদি কোনো কলেজ ম্যানিপুলেট করেও এমন কি হবে যে শিক্ষার্থী ফেল করবে তাকে জিপিএ 5 নাম্বার দিবে? এখানে কি টিচারদেরকে, কলেজ লেভেলের টিচারদেরকে একটা অবমূল্যায়নে নেওয়া হচ্ছে না, যে তার ছাত্রদেরকে সে টেস্টে অ্যালাউ হয়েছে এটা দেখে বোর্ডে দিয়েছে, তো সেই ছেলের এই টেস্টের অ্যালাউকে যদি আমরা বেস করি তাহলে তার মূল্যায়নকে আমি কেন নেব না? হোয়াই নট? এবং এটা থেকে যতটুকু ইরর আসবে সেই ইররটা বর্তমান এই যে জেএসসি এবং এসএসসি কে বেস করা তার চেয়ে কম হবে না? নিঃসন্দেহে তার চেয়ে কম হবে। হ্যাঁ, যেটা বলেছেন এটা ঠিক, যে নিঃসন্দেহে আসলে কম হওয়ার কথা। যেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান কিন্তু বেশিরভাগ, আমি শিক্ষকদেরকে অবশ্যই নীতিগতভাবে চিন্তা করি। তো এখন এরকম বিষয় থেকে যায়। আসলে তো আমরা কিন্তু এই বোর্ডের মধ্যে পরীক্ষা নিই, আমরা উন্নত বিশ্বের যেগুলো হয় যে ক্লাসের পরীক্ষার রেজাল্টই আসলে রেজাল্ট, সেটা নেই না। এখন যেটা বললাম যে আপনি আসলে, আমি ইলিয়াস স্যারকে চিনি, যিনি অত্যন্ত আদর্শবান শিক্ষক, তার পক্ষে কোনোভাবেই আসলে মানে কি বলে নীতির বাইরে আসলে রেজাল্ট প্রদান করা সম্ভব না। কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের আছে শিক্ষক আছে যারা আসলে এই কাজগুলো করে, মানে ম্যানিপুলেটেড করে। এটাই হচ্ছে সমস্যা, যে দেখা যায় পরীক্ষা না নিয়েও রেজাল্ট দেয়। তো যেহেতু ম্যানিপুলেট করে সেজন্যই আসলে সমস্যা। যদি আমরা টেস্টের রেজাল্টকে কাজে লাগাতে পারতাম তাহলে নিঃসন্দেহে এটা ভালো রেজাল্ট ভালো হতো। কিন্তু টেস্টের রেজাল্টকে সরকার যদি বিবেচনায় না নেয়, আর বিবেচনায় নেওয়ার কথা কারণ ওই বিবেচনায় কেন নিচ্ছে না সেটাও কিন্তু আমরা বলেছি যে নিচ্ছে না আসলে ওই কারণে যে এখন যদি রেজাল্ট চান তাহলে স্যার একটু আমি একটু বলি, এটা আমি প্রসঙ্গটা উঠিয়েছিলাম। যদি বোর্ডের কাছে যেই কয়জন পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল তারা কলেজ থেকে, এর মধ্যে আবার কিছু প্রাইভেট পরীক্ষার্থীও আছে, তারাও বোধহয় একটা টেস্ট দেয় কিনা আমি জানি না, ইতিমধ্যে টেস্টের রেজাল্ট একদম পাঠিয়ে থাকে বোর্ডের কাছে, এটা সংরক্ষিত আছে, এটা কোন রকমের পরিবর্তন করার সুযোগ নাই, কেবলমাত্র তখন এটা ব্যবহার করা যাবে। একেবারে কোনো অবস্থাতেই এখন নতুন করে টেস্টের রেজাল্ট চাইলে, আমি প্রফেসর ইলিয়াস সাহেব বলছেন, একেবারে এটার কোনো ইয়েই থাকবে না, আপনি কোনো ধারণা করতে পারবেন না আমাদের কলেজগুলো কি করবে, এবং সেটা বিয়ন্ড ইমাজিনেশন। কারণ আমরা যতই বলি না কেন আমাদের শিক্ষকদের প্রতি আমরা আস্থা রাখবো, আমরা অবশ্যই কলেজ পর্যায়ে যারা পড়াচ্ছেন তাদের প্রতি আস্থা রাখলাম না রেজাল্টের সময় এসে, এটা আসলে বলতেও খারাপ লাগে আমাদের। কিন্তু বাস্তবতার বাংলাদেশের হচ্ছে এটা, শিক্ষকরাও ওটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ওই মানে আপনি ওখানে বিভিন্ন প্রেশার, ম্যানেজিং কমিটি, অভিভাবকদের প্রেশার, রাজনৈতিক প্রেশার, দলের প্রেশার, এমন একটা অবস্থা তৈরি হবে তাইলে আর এটার কোনো ক্রেডিবিলিটি থাকবে না। যদি কনফার্ম যদি এরকম হয় যে আগের থেকে সমস্ত ছাত্রদের রেজাল্ট বোর্ডগুলোর কাছে সংরক্ষিত আছে, টেস্টের রেজাল্ট কেবলমাত্র, তাইলে এটা নিয়ে চিন্তা করা যাবে। আদারওয়াইজ এটা চিন্তা করার সুযোগ নাই যে এখন কলেজের টিচারদের থেকে রেজাল্ট আনলে এটার আর কোনো মান মর্যাদা কিছু থাকবে না, কারণ শিক্ষকদের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আসে, এটা সত্য। কিন্তু আবার আমি বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বোর্ডের যে সকল পরীক্ষাগুলি হয় দেখা গেছে প্র্যাকটিক্যাল 20 নম্বর থাকে, যেটা এই সব মানে শতভাগ ছেলে 20 পাইছে, আর থিওরিটিক্যালে পাইছে 80-তে 13, 8, এরকম ঘটনাও কিন্তু আছে। কলেজের স্যাররাই কিন্তু এটা করে। অতএব কোনো অবস্থাতেই ওই কলেজের, এখন আমি বলবো যে ওই টেস্টের রেজাল্টটা যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজে আসবে এটা তারা জানতো না, সেই জন্য আমার ধারণা ওখানে কম ম্যানিপুলেট করে এটা পাঠিয়েছে, কারণ এটা তো আর কোনো টেস্টে উত্তীর্ণ অনুত্তীর্ণ, এটা একটা সাধারণ ব্যাপার ছিল, এটার অত গুরুত্ব ছিল না, কারণ টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে এসএসসি রেজাল্ট হয় না। অতএব ওখানে কোনো কেউ ম্যানিপুলেশন করছে বলে আমার মনে হয় না, কারণ তারা জানতো না এসএসসি পরীক্ষা এটা ব্যবহৃত হবে। কেবলমাত্র এই কন্ডিশনে এটা নেওয়া যাবে। কিন্তু যদি এখন দেখা যায় যে এটা নাই, কোনো অবস্থাতে নতুন করে
এটা নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ভিসি স্যারকে। স্যার আমার প্রশ্নটাকে গ্রহণ করার জন্য। স্যারের সাথে আমি একটু বিষয় একটু যোগ করতে চাই যে আসলে সিদ্দিকুর রহমান যেহেতু স্ট্যাটিস্টিক্স এর, আমিও স্ট্যাটিস্টিক্স এর, কোন কলেজ থেকে যদি ম্যানিপুলেটেড ডাটা দেয় তাহলে ওই কলেজের অতীত রেকর্ড দ্বারা এই ম্যানিপুলেশনকে অবশ্যই মিনিমামে নিয়ে আসা সম্ভব। ওই কলেজের অতীত একটা রেকর্ড আছে, অতীত একটা ধারা আছে। তাইলে আপনি এইগুলো যদি প্রত্যেক কলেজ বাই কলেজ এভাবে আপনি যাচাই বাছাই করতে যান, এই 6 মাসেও রেজাল্ট দিতে পারবেন না। এটা স্যার একটা প্রোগ্রামের বিষয়। একটা প্রোগ্রাম করলে আমার বিবেচনা 1 থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত রেজাল্ট দেওয়া সম্ভব। আপনি শুনে আশ্চর্য হবেন, অনেক কলেজে আদৌ টেস্ট পরীক্ষাই নেয়নি, কোনো পরীক্ষাই নেই। এরকম কলেজের সংখ্যা আছে অন্তত 10 to 15%, কোনো টেস্ট হয় নাই ওদের। ক্লাসে হয় নাই, আপনি টেস্ট হবে কোথেকে? ক্লাস পুরা বছরে ক্লাসে নেই, এরকম অনেক কলেজ আছে। সেজন্য আমি বলতেছি স্যারদের প্রতি অনেক শ্রদ্ধা রেখেই ভিতরের খবরগুলো তো অনেকগুলো, আমিও তো 40 বছর শিক্ষকতা করি, আমি স্যারদেরকে চিনি, তো স্যারদের রেসপেক্ট আছে, কিন্তু অনেক কলেজে আসলে এইসব কোনো মান নাই। ইভেন ঢাকা শহরেও, ইভেন আপনি শুনে আশ্চর্য যাবেন, ঢাকা শহরে আমি তো বিভিন্ন কলেজের চেয়ারম্যানও ছিলাম, এই কতজন ক্লাস করে এটা শুনলেও আশ্চর্য হয়ে যাবেন অনেক প্রাইভেট কলেজে। সেই জন্য এই টেস্টের রেজাল্টের উপরে আমি বললাম তো, যদি এটা হয়তো যে এটা একটা বাধ্যবাধকতা সবসময় দিয়ে আসছে, এই বছরও দিছে, এটার মধ্যে যদি ম্যানিপুলেশন থাকতো, কারণ ম্যানিপুলেশন না থাকার সম্ভাবনা এই জন্য বেশি কারণ ওটার উপর কোনো কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কোনো ব্যাপার নাই, অথবা ছাত্রদের নাম্বার রেজাল্ট এদিক সেদিক হওয়ার কোনো ব্যাপার নাই, অথবা এটা হয়তো ইনোসেন্টলি আসতে বলে ধরে নেওয়া যেত। ভবিষ্যতেও সাবধান হইতে হবে। ভবিষ্যতে যখন এরকম একটা ঘটনা ঘটছে, অনেকে মনে করতে পারে যে হঠাৎ করে যদি আবার এসএসসি পরীক্ষা কোনো কারণে না হয়, তাহলে তো টেস্টের রেজাল্ট দিয়ে রেজাল্ট হবে, এবং ভবিষ্যতে বরং ওই টেস্টের রেজাল্ট নিয়ে আরো একটু সতর্ক থাকতে হবে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এখন ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানি আপনাকে অনুরোধ করব কোশ্চেন করার জন্য। ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানি, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। মাহবুব রাব্বানি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এরপরে আছেন প্রফেসর ডক্টর সগীর খন্দকার, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। ওকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিদ্দিক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সিদ্দিক ভাই, আপনি সুন্দর একটা উপস্থাপনার জন্য ধন্যবাদ। আমি একটু সময় নিব, আমার অনেকগুলো প্রশ্ন, যদি আপনার একটু লেখার সুযোগ থাকে একটু লিখলে ভালো হইতো মনে হয়। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, আপনি সংক্ষিপ্ত করে লিখে রেকর্ড থাকবে, যদি স্যারের লেখা নাও সম্ভব হয় পরে হয়তো আমরা রেকর্ড থেকে শুনেও দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, কোন সাবজেক্টের মার্কস যদি আমরা না পাই, আপনি যেটা মতামত দিয়েছেন, যেমন পরিসংখ্যান নিল, পরিসংখ্যানের আগে নাম্বার নেই, সেক্ষেত্রে আমরা ম্যাথের রেজাল্টটাকে রান করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু আসলে এমন অনেক সাবজেক্ট আছে যার আসলে আগের কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট না, অর্থাৎ তার সাথে তার মানে কোরিলেশনটা ওইভাবে আপনি পারফেক্ট পজিটিভ বা অলমোস্ট ক্লোজ টু 1 কোরিলেশনের মান এরকম পাবেন না। অনেকগুলো সাবজেক্টের উপরে হয়তো তার নাম্বারটা ডিপেন্ড করতে পারে। তো সেক্ষেত্রে আমরা তখন কোন সাবজেক্টটা ধরে রান করব, এটা আমার একটা প্রথম প্রশ্ন। আচ্ছা, আর যদি আমি আপনার কথা অনুযায়ী একটা সাবজেক্টের উপরে রান করি, তখন দেখা যাবে যে তার ম্যাথের এসএসসির রেজাল্ট আর পরিসংখ্যানের রেজাল্ট অলমোস্ট সেম হয়ে যাবে, একই, কারণ আপনার প্রোগ্রাম রান করলে রেজাল্ট হয়তো বা সেম হয়ে যাবে। আমি যেটা বুঝছি তাতে আমার মনে হয়। তো দুইটা সাবজেক্টের নাম্বার এক হলে এটা আবার আমাদের বিজনেসে আমরা যেটা বলি এক্ষেত্রে যে অটো কোরিলেশন একটা প্রবলেম হয়ে যেতে পারে এদের ভিতরে। এরপরে আসি আমার সেকেন্ড কোশ্চেন, এটা ছিল আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো, টেস্টের মার্কস নিয়ে যে কথা হলো, এটার সাথে আমারও কিছু দু একটা কথা আছে, যে আমরা টেস্টের যদি নাম্বারটাকে অ্যাড করতে পারি ভালো, ভিসি স্যার এই ক্ষেত্রে সুন্দর মতামত দিয়েছেন, কিন্তু আমি ইলিয়াস স্যারের সাথেও মত রেখে বলতে চাই
যে আগেও তো কলেজের টেস্টের মার্কস গুলো বোর্ডে জমা আছে এবং সেই টেস্টের মার্কস আর তাদেরও তো পরীক্ষা হয়ে গেছে এবং তাদের অ্যাকচুয়াল নাম্বারও আছে। সেই অ্যাকচুয়াল নাম্বার এই দুইটাকে যদি রান করা যায় সেখানে কিন্তু আবার বের হয়ে আসবে যে টেস্টের মার্কসটা কি ইনফ্লেটেড হয় নাকি ডিসকাউন্টেড হয় বা ডিফ্লেটেড হয়। এটা কিন্তু ওখান থেকে প্রোগ্রাম থেকে মানটা বের করে নেওয়া সম্ভব এবং সেই অনুযায়ী আমরা ইনস্টিটিউশন ওয়াইজ কিন্তু বের করতে পারবো কোন ইনস্টিটিউশন ইনফ্লেটেড মার্কিং করে, কোনটা ডিফ্লেটেড মার্কিং করে, অর্থাৎ তারা ডিসকাউন্টিং বা কম মার্কিং করে, আন্ডার মার্কিং করে, অর্থাৎ কে আন্ডার মার্কিং করে কে ওভার মার্কিং করে, এটা কিন্তু ওখান থেকে বের করা সম্ভব এবং ওখান থেকে প্রোগ্রাম করেই এবারে টেস্টের মার্কটাকে আবার ওইভাবে আমরা রান করে বের করে নিয়ে আসতে পারবো যে তার অ্যাকচুয়াল নাম্বারটা কেমন হওয়া উচিত এবং ওইটাকে তখন ওই মার্কসটাকে কনসিডার করে আমরা যদি ফোরকাস্ট করি আমার রেজাল্ট আমার মনে হয় আর একটু রিয়েলিস্টিক হবে। এটা ছিল আমার দ্বিতীয় প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, এমন অনেক স্টুডেন্ট আমরা যেমন এইবার যারা এইচএসসি পরীক্ষা দিবে অর্থাৎ দেওয়ার কথা ছিল 2020 তাদের কিন্তু আমরা বলতে পারি তাদের এসএসসিটা হয়েছে 2018-তে এবং তাদের জেএসসিটা হয়েছে 2015-তে। কিন্তু আমরা এমন অনেক স্টুডেন্ট পেতে পারি যারা এইবার এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছে কিন্তু এসএসসি 2 বছর আগে না দিয়ে 3 বছর আগে দিয়েছে, জেএসসি আবার তার 3 বছর আগে না দিয়ে তার আবার 4 বছর বা 5 বছর আগে দিচ্ছে, এরকমও কিন্তু হতে পারে। তো তার বেলায় আমাদের প্রোগ্রামটা বা ডেটা সেটটা কেমন হওয়া উচিত এটাও কিন্তু ভাবতে হবে। আমরা কমন ডেটা নিয়ে অ্যানালাইসিস করলে মনে হয় আমরা রিয়েলিস্টিক রেজাল্ট পাবো না, আমার ডেটা সেটের মধ্যে ভেরিয়েশন আনতে হবে। এটা হলো আমার 3 নাম্বার কোশ্চেন। আমার 4 নাম্বার কোশ্চেন, আমরা যে রেজাল্টটা দিব এই রেজাল্টটায় যে মার্কসটা বসাবো এই মার্কসের নিচে আমাদের অবশ্যই ডিক্লেয়ার করা উচিত যে এটা একটা প্রিডিক্টেড রেজাল্ট, এটা কোনো অ্যাকচুয়াল রেজাল্ট না। ইংলিশ ভার্সনে যেমন এরকম প্রিডিক্টেড রেজাল্ট কথাটা বলে আমাদের প্রিডিক্টেড রেজাল্ট হিসেবে বলা উচিত, অথবা আমরা যে ফর্মুলা দিয়ে রান করছি মার্কশিটের নিচে ওই ফর্মুলা রিলেটেড কিছু দেওয়া যায় কিনা যেটা দেখে বাইরের দেশে এটার অ্যাকসেপ্টেবিলিটি কেমন হবে সেটা নিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে। এটা ছিল আমার 4 নাম্বার কোশ্চেন। 5 নাম্বারে আসি, আমাদের এই যে আপনার ফোরকাস্ট অনুযায়ী যে নাম্বারগুলো বের হয়ে আসবে এই নাম্বারটা কতটুকু অ্যাকসেপ্টেবল তার প্রমাণটা কি? তো সেটা আবার ভ্যালিডেট টেস্ট করা যায় যদি ধরে নেই আমরা আপনার এই প্রোগ্রাম দিয়ে 2019 সালের রেজাল্ট আমরা ফোরকাস্ট করলাম। 2019 সালে কিন্তু পরীক্ষা হয়ে গেছে, 2019 সালের রেজাল্ট আমরা ফোরকাস্ট করলাম আপনার প্রোগ্রাম দিয়ে। এরপরে 2019 সালের অ্যাকচুয়াল রেজাল্টের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ভেরিয়েশনটা কতটুকু এবং সেই ভেরিয়েশনের উপরে বোঝা যাবে যে আপনার প্রোগ্রামের অ্যাকসেপ্টেবিলিটি কোথায় যাচ্ছে। এটা কিন্তু তখন টেস্টিং করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা হতে পারে অ্যাকচুয়াল 19 সালের আমাদের ফোরকাস্টেড ডাটা আর 19 সালের অ্যাকচুয়াল ডাটা এই দুটাকে মাইনাস করে স্কোয়ার করলে যেটাকে আমরা বলি যে আমরা ওই ডেভিয়েশনের স্কোয়ার, তার সামেশনটা যেই প্রোগ্রামের বেলায় লিস্ট হবে লিস্ট স্কোয়ার ওই তখন ওইটাকে ওই প্রোগ্রামটাকে তখন আমরা বেশি অ্যাকসেপ্টেবল বলতে পারি। এটা ছিল আমার 5 নাম্বার কোশ্চেন। আমার 6 নাম্বার কোশ্চেন, যদি এমন হয় আপনার প্রোগ্রাম রান করে, আমার মনে হয় না হবে, তারপরেও যদি আপনার প্রোগ্রাম রান করে তারও ফোরকাস্টেড ডেটা হয়ে যায় ফেল মার্কস, তাহলে কিন্তু গভর্নমেন্টের যে সবাইকে পাস করার পলিসি এই পলিসি থেকে কিন্তু এটা দূরে সরে যাবে। তাহলে ওইটাও কিন্তু মাথায় রেখে প্রোগ্রামটা করতে হবে। অর্থাৎ ওই যে আমাদের রিগ্রেশন মডেলের লাস্টে যে একটা এরর টার্ম থাকে ওই এরর টার্মটাকে তখন আমার কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবো? এরর টার্মের মধ্যে এমন ভাবে নাম্বার তখন আমার অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে যে তার টোটাল মার্কসটা যাতে প্রেডিক্টেড রেজাল্টটা যাতে ফেল না হয়ে পাস হয়ে যায়, তাহলে কিন্তু আর প্রবলেমটা থাকবে না। এটা হলো আমার 6 নাম্বার। আমার 7 নাম্বার প্রশ্ন হলো, আমরা জানি প্রথম আলো পত্রিকায় বা বিভিন্ন পত্রিকায় অনেক 7টা সমস্যা নিয়ে তারা অনেকগুলো কথা বলছে। এই 7টা সমস্যার সবগুলো কি আপনার এখানে বিবেচনায় আসছে কিনা সেটাও দেখতে হবে। যেমন ওপেন ইউনিভার্সিটির আছে, প্রাইভেট পরীক্ষার্থী আছে, মান উন্নয়ন পরীক্ষার্থী আছে, ঠিক আছে, তারপরে এরকম আমাদের ওই যে কারিগরি শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, ওইখান থেকে এখানে আসে, এখান থেকে ওখানে যায়, সবগুলোকে কনসিডার করে আমার এই প্রোগ্রাম কি অ্যাকচুয়াল রেজাল্ট ভালো রেজাল্ট শো করবে, এটাও কিন্তু মাথায় রেখে আমার প্রোগ্রামটাকে ফাইনালাইজ করতে হবে। আমি মনে হয় বেশি সময় নিয়ে ফেললাম, বেশি প্রশ্ন করলাম, কিন্তু আমার কাছে আবার এই সবগুলো প্রশ্নের কিন্তু সমাধান আছে, একবারে সায়েন্টিফিক সমাধান আমার কাছে আছে। যাই হোক, ধন্যবাদ।
না আমি একটু বলে নেই, সায়েন্টিফিক সমাধান থাকলে তো ওগুলো আপনি দিবেনই। তবে আমি এগুলো খুব টেকনিক্যাল জিনিস, আমি এগুলো টেকনিক্যাল লোক না। একটা শুধু বলবো, সগীর খন্দকার সাহেব যেটা বলছেন মার্কশিটের মধ্যে লিখে দিতে হবে এটা অ্যাকচুয়াল রেজাল্ট না ফর্মুলেটেড রেজাল্ট বা ম্যানিপুলেট, এইটা আমি মনে করি এদের সারা জীবনের জন্য একটা কলঙ্ক লাগিয়ে দেওয়া। এটা কিছুতেই করা যাবে না। বিদেশিতে আপনি কি ফর্মুলা দিয়ে বের করছেন, সেই ফর্মুলা দিবেন, তারা আবার রান করে টেস্ট করবে। এত ঝামেলার মধ্যে গেলে মনে হয় না এটা করা যাবে না কোনোভাবে, এটা অ্যাকসেপ্টেড হবে না। আম, আপনি যেইভাবে ফর্মুলা ফলো করেন না কেন এটা আপনার কাছেই থাকবে। ওদের মার্কশিটে কিন্তু ওদের যেটা আপনি নাম্বার দিয়েছেন এইটাই নাম্বার থাকতে হবে। এটা না করে যদি আপনি ওই নাম্বার গুলা লাল লাগিয়ে দিলেন অথবা লিখে দিলেন এগুলো অ্যাকচুয়াল না, তাহলে ওদের আরো বেশি সর্বনাশ হবে। এটা করা যাবে না, এটা করা যাবে না। বাট সায়েন্টিফিক একটা বেসিসে এটা করতে হবে, এটা ঠিক। দেন বাকিগুলোর জবাব আমি বলতে পারবো না, এগুলা আপনারা দেখেন। আমি একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে সবির স্যার একটা বিষয় বলেছেন, যে আমি পিছন থেকে শুরু করি, যে এখানে ওই এররের বিষয়ে বলা হচ্ছে, তো আরো কিছু বিষয় বলা হচ্ছে। আসলে কি আমরা যদি গ্রাফিক্যালি প্রথমত প্লট করি, প্লট করলে দেখা যাবে সম্পর্ক আছে না কি আছে। আর রোবাস্ট রিগ্রেশন মেথড এটা এমন একটা মেথড, সে কোনো অ্যাজাম্পশন বা অন্য কোনো কিছু কি চিন্তা করে না। রোবাস্ট মানেই হচ্ছে সবগুলোকে সে মিনিমাইজ করে সে বেস্ট লাইনটা আমাদেরকে আসলে দিবে। রোবাস্ট রিগ্রেশন লাইনই এটা। অর্থাৎ সে আমরা ক্লাসিক্যাল, আমরা যাবত পর্যন্ত আগে যত কাজই আমরা করি বেশিরভাগ জায়গায় আসলে ক্লাসিক্যাল মডেল নিয়ে চিন্তা করা হয়। রোবাস্ট মানেই হচ্ছে সে আউটলায়ার দ্বারা প্রভাবিত হবে না, সমস্ত আউটলায়ারগুলোকে কন্ট্রোল করে সে এক্সাক্ট, সে সবচেয়ে কাঙ্ক্ষিত একটা মডেল আমাদেরকে দেবে। যদি কার্ভ হয় সে আমরা কার্ভ লাইন ফিট করব, সেটা হতে পারে যে আমরা এই মানে সেখানে স্কোয়ার বা অন্যান্য, অর্থাৎ এই ডাটাগুলোকে গ্রাফে প্লট করে সেই তার ভিতরে লাইনটা ফিট করলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আমাদের এরারগুলো মিনিমাইজ হয়েছে কিনা। আমরা এখানে কিন্তু দেখেছিলাম যে আমরা সিম্পল লিনিয়ার, আমরা এখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন লাইন আসবে, কিন্তু সেখানে দেখা যাবে কি যে প্রেডিকশনের একটা অবশ্যই বের করা যাবে। প্রেডিকশনের একটা মূলত রোবাস্ট রিগ্রেশন লাইনই আসলে কম হয়, কারণ এখানে ওই লাইনটা ফিটই করে আসলে ওভাবে। সেখানে ওই দু একজন শিক্ষার্থী যদি, কিছু শিক্ষার্থী যদি আসলে কোনো জায়গায় খারাপ করে ফেলছে, সেই নম্বর দ্বারা আসলে প্রভাবিত হবে না। আগেই বলছি, এখানে যেহেতু এসএসসি এবং জেএসসি এবং এসএসসিতে পাশ করে আসছে, এবং ইন্টারমিডিয়েটে যারা পাশ করেছে তাদের নম্বরের সাথেই কিন্তু তাদের জেএসসি এবং এসএসসি নম্বরের রিগ্রেশন মডেল ফিট হচ্ছে। সুতরাং এখানে আর ফেল করার কোনো অবকাশ নাই। যারা এসএসসি পরীক্ষা দেবে তারা সবাই পাশ করবে, কারণ আমরা মডেল ফিট করতেছি যে এসএসসির সাথে, এইচএসসি রেজাল্টের সাথে বিগত তাদেরই জেএস এবং এসএসসি রেজাল্টের। এবং বিগত আপনি কাছাকাছি 2-4-5 বছরের ডাটাও যদি দেখেন, তাদের মোটামুটি নম্বরের বিন্যাস একই হবে। আর আপনি এবার এভাবে ধরে নিতে পারেন, এবার যারা এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, তাদের কোশ্চেন মনে করেন গেল বছরের বা তার আগের বছরের বা তার আগের বছরের মতো, তাহলে তো এদের রেজাল্টের অ্যাভারেজ একই হবে। আমি আবারও বলছি যে এই মডেলের মাধ্যমে যে অ্যাভারেজটা পাওয়া যাবে, সেই অ্যাভারেজটা বিগত বছরগুলোর রেজাল্টের অ্যাভারেজের সমান হবে। বিগত বছরগুলোকে যদি আমরা একবার টোটাল একসাথে নেই, কারণ ওখানে কিন্তু বিগত 5-6 বছরের ডাটা যদি হয়, সেটা অন্তত মনে হয় 30 লাখ 40 লাখ ডাটা পাওয়া যাবে, এবং তার প্রত্যেকেরই এসএসসি নাম্বার আছে, জেএসসি নাম্বার, এসএসসি নাম্বার আছে, তাদের জন্য কিন্তু ডেটা পাওয়া যাবে। সুতরাং এটা ডেটা যত বেশি হবে তত মডেলটা ভালো হবে। সুতরাং বিষয়টা এবারের শিক্ষার্থীকেও আপনি গেল বছর বা তার আগের বছর শিক্ষার্থীর মতো একই রকম মেধাবী মনে করেন, এবারের কোশ্চেনকেও গেল বছর তার আগের বছরের প্রশ্নের মতো মনে করেন, ওইভাবে মনে করলে এদের মডেলও একই হবে, এদের অ্যাভারেজও একই হবে, এবং অ্যাভারেজটা নিঃসন্দেহে এক হবে। যেটা হবে সেটা যেহেতু অ্যাভারেজ নাম্বার প্রদান করছেন, যেমন একজন শিক্ষার্থী হয়তো দেখা যায় যে জেএসসিতে পেয়েছে অঙ্কে 80 আর এইচএসসিতে পেয়েছে অঙ্কে 70, তাহলে এখানে এই এইচএসসিতে কেমন হবে? এইচএসসিতে হবে কি যে জেএসসিতে 70 পেয়েছে এবং এসএসসিতে 80 পেয়েছে, এদের এই এইচএসসি নাম্বার কিন্তু বিভিন্ন রকম হতে পারত, কিন্তু তাদের অ্যাভারেজ যেটা হবে সেই অ্যাভারেজটাই মূলত বর্তমান শিক্ষার্থী পাবে। আসলে প্রেডিকশনটা এভাবেই হয়। এটা হলো প্রেডিকশন। যার জন্য যে ডেটা সেট অ্যাপ্লিকেবল না, তাকে যদি সেই ডেটা সেট দিয়ে আপনি প্রোগ্রাম রান করেন, সেটা নিশ্চয়ই মানে রিয়েল রেজাল্টটার কাছাকাছি হওয়ার কথা না। এটা দেখতে হবে যে আপনার ওইটা কিন্তু বর্তমানেও ফেল করবে, যে কোরিলেশন কাদের সাথে বেশি। নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে কোরিলেশন পাওয়া যাবে। দেখা যায় যে আমরা যদি প্লট করে দেখি, যে বিষয়ের সাথে প্রথমেই চিন্তা করা যাবে যে এই বিষয়ের সাথে কার কার কোরিলেশন থাকা সম্ভব, তাদের মধ্যে আমরা যদি রিগ্রেশন, আমরা যদি আগে কি বলে এই লাইন প্লট করে দেখি,
প্লট করলে আপনার কোরিলেশন পাওয়া যাবে, কোরিলেশন মেজারমেন্ট করেও দেখা যাবে। কোরিলেশন হাই কোরিলেশন থাকলে অবশ্যই এখানে আপনি লাইন ফিট করতে পারবেন। আর হাই কোরিলেশন পাওয়া যাওয়ার কথা, না পাইলে আপনি এভাবে যেতে পারবেন না, এটাও ঠিক যে কোরিলেশন পাওয়া যাবে। এটা কিভাবে পাবেন? মনে করেন হয়তো ব্যবস্থাপনা একটা সাবজেক্ট, অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং একজন শিক্ষার্থী এইচএসসি দিয়েছে, তার এসএসসি এবং এসএসসি তে কিন্তু অ্যাকাউন্টিং ছিল না। যদি না থেকে থাকে তাহলে এর সাথে রিলেটেড কয়েকটা বিষয় চিন্তা করে সেগুলোর সাথে আপনি যদি লাইন প্রোডাক্ট তাদের কোরিলেশন প্রোডাক্ট করেন, তাহলে দেখা যাবে কাদের সাথে কোরিলেশন হাই, তাদের সাথে আপনি মডেল ফিট করেন। এসএসসি এইচএসসি তে যাদের অ্যাকাউন্টিং আছে তাদের জেএসসি এবং এসএসসি তে অ্যাকাউন্টিং ছিল না, কি বিষয় কাদের সাথে কোরিলেশন আছে সেই কোরিলেশন লাইন ফিট করেন। সেই লাইনে যদি আপনি বর্তমান শিক্ষার্থীর যে বিষয়টা চান সেই বিষয়েরই তো আপনি মডেল ফিট করেছেন, সুতরাং তাদের ওই বিষয়ের জেএসসি এবং এসএসসি নম্বর বসাই দিলে কিন্তু কাঙ্ক্ষিত বিষয়ের নম্বর চলে আসবে। অবশ্যই কোরিলেটেড বিষয় হতে হবে, কোরিলেটেড বিষয় ছাড়া হবে না। হ্যাঁ, কোরিলেশন দেখা যেতে পারে, আপনি পাবেন কোনো না কোনো বিষয়ের কোরিলেশন পাবেন। যেটা বলেছেন যে এটা ঠিক যে আমি এইচএসসির যে বিষয়ের নম্বর এস্টিমেট করতে চাই সেই বিষয়ের কিন্তু সেই স্টুডেন্টের নম্বর এবং তাদের সাথে বিগত বছরগুলোর তাদের সংশ্লিষ্ট সাবজেক্টের বিগত তাদের সাথে সেইটার কোনটা রিলেশন আছে সেই বিষয়ের মডেল ফিট করতে হবে, তাহলেই আমাদের কিন্তু এই রেজাল্টটা পাওয়া যাবে। বিষয়টা এরকম দেখতে হবে যে কোরিলেশন আছে, এটা কিন্তু ঘটবে না, হাই কোরিলেশন পাওয়া যাবে কোনো না কোনো বিষয়। ধন্যবাদ। আমার মনে হয় সগীর স্যারের সাথে আলাদা সিটিং দেওয়া যেতে পারে, যেহেতু অনেকগুলো কোশ্চেন এবং স্যারের বেশ কিছু আইডিয়াও আছে। এটা দেওয়া যেতে পারে, যেটা আমাদের সুবিধা। হ্যাঁ, এটা সম্ভব হলে সেটাও করা যেতে পারে। তাহলে হয়তো আইডিয়া এমন একটা লাইন যে লাইনটা আসলে এররকে মিনিমাইজ। এবং সবচেয়ে বড় কথা যে অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট হতো সেটা তো আমাদের কখনোই বের করা সম্ভব না, মানে কি হতো সেটা। এখন আমাদের যা ডেটা আছে তার উপরে বেস করে এবং সরকারের যে সিদ্ধান্ত এসএসসি এবং এইচএসসি রেজাল্টের জেএসসি এবং এসএসসি রেজাল্টের উপরে বেস করে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো মেথড আমার মনে হয় স্যার সেটাই উপস্থাপন করার চেষ্টা করেছেন যে যদি আমাদের সিদ্ধান্তই হয় এটা, যেহেতু সিদ্ধান্তই নিয়েছেন সরকার এটা, এবং এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবেন আমার কাছে মনে হচ্ছে না। এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। সিদ্ধান্ত ঠিক রেখেই আমরা কিভাবে মডেল ফিট করতে পারি এবং সেই মডেলের পিছনে যে ডেটাগুলো আমি যে ডেটা নিয়ে অ্যানালাইসিস করব রেজাল্ট সেই অনুযায়ী আসবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তার জন্য কোন ধরনের ডেটা অ্যাপ্লিকেবল সেটা আগে সিলেক্ট করতে হবে। যে ডেটাটা অ্যাপ্লিকেবল যার জন্য না সেটা যদি আমি ডেটা সেটের মধ্যে নিয়ে আসি তাহলে সেটা আমাকে মিসগাইড করবে রেজাল্টটা। আর যদি অ্যাপ্লিকেবল ডেটা নিয়ে করি আমরা তাহলে অবশ্যই সেটা প্রপারলি গাইড করবে, আর প্রপারলি গাইড করলে রেজাল্টটা অ্যাকচুয়াল হবে, অ্যাকচুয়ালের কাছাকাছি। যে আমিও এই কথাটাই বলতে চেয়েছি আর কি। আমাদের ভেরিয়েশনের, জি স্যার সরি আমি একটু শেষ করে নিই। না আমি আপনার সাথে, জি স্যার আমি ওই ডক্টর সগীর সাহেবের সাথে ওই কথাটা বলতে চাচ্ছি, যেই ডেটাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আমাদের সেটাকেই নিতে হবে, এবং সেই ক্ষেত্রে টেস্টের বা কলেজের মূল্যায়নের চেয়ে গ্রহণযোগ্য কোনো ডাটা হতে পারে না। কলেজের একটা ট্রেন্ড আছে, অতীত রেকর্ড আছে, তাদের যে ডাটা যে ভেরি করানো, তারা যে ইয়েভাবে মানে বায়াস ডাটা দিয়েছে সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি তাদের অতীত রেকর্ড দিয়ে, এবং এর চেয়ে ভালো মানে ডেটা কোনোভাবেই এসএসসি কিংবা জেএসসি হতে পারে না। তাহলে আপনি মডেল এখানে আরেকটু যেটা অ্যাড করতে চাই, আমার কথাটা মনে হয় একটু ক্লিয়ার করা দরকার অন্যভাবে। মনে করেন এইবার যে এসএসসি পরীক্ষা দিতেছে সেই এসএসসি কিন্তু 18 সালে পাস করার কথা এবং জেএসসি তার 15 সালে পাস করার কথা, কিন্তু যদি এমন হয় সে এসএসসি 18তেই পাস করছে কিন্তু জেএসসিটা 15তে পাস না করে 14তে পাস করছে, তো তার জন্য ডেটা সেট হবে হলো যে 19, 17 এবং ওইটা 14 না হয়ে 13 ডেটা হবে। এইভাবে ওই স্টুডেন্টগুলোর ডেটা থেকে পাস ডেটা থেকে অ্যানালাইসিস করে এর রেজাল্টগুলোকে ফোরকাস্ট করতে হবে, তখন সেটা হবে রিয়েলিস্টিক ডেটা। অর্থাৎ যে যেরকম গ্যাপ দিয়ে আসছে তার আগের ডাটাগুলো, আমি সব ডাটা নিয়ে কাজ করবো না, আমি প্রোগ্রাম করে তার জন্য অ্যাপ্লিকেবল ডাটাগুলো বের করে নিয়ে আসবো, এবং এটা কম্পিউটার সায়েন্সে যারা আছে তাদের জন্য এই প্রোগ্রাম লেখাটা কোনো ব্যাপারই না আমি মনে করি, এবং আমার ওই বাটনগুলো ক্লিক করে 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 আমি বের করে নিয়ে আসবো যে তার জন্য কোন ডেটা সেট হইতে হবে, এবং ওই ডেটা সেট থেকে রান করি তার মানটা বের হবে। এবং এখানে আমি একটু বলি রিগ্রেশন ইকুয়েশনে
রিগ্রেশন ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট ফিগার থাকে যেটাকে আমরা ইন্টারসেপ্ট বলি। এই ইন্টারসেপ্টটাও চাইলে আমরা কলেজ আলাদা করতে পারি, বোর্ড আলাদা করতে পারি, সাবজেক্ট আলাদা করতে পারি, ডিস্ট্রিক্ট আলাদা করতে পারি, এবং এটাও আবার আগের ডাটা থেকে বের করা সম্ভব যে কোন ডিস্ট্রিক্টের জন্য ইন্টারসেপ্ট কেমন হওয়া উচিত, কোন কলেজের জন্য ইন্টারসেপ্টের মান কেমন হওয়া উচিত, এবং ওই ইন্টারসেপ্ট দিয়ে আবার আমি আগের ডাটাগুলোকে অ্যানালাইসিস করে ভ্যালিডেট করতে পারি যে আগেও রেজাল্টটা কি এরকম হয়েছিল কিনা ওই ইন্টারসেপ্ট দিয়ে, এবং সেক্ষেত্রে প্রমাণ করা সম্ভব। অর্থাৎ আমি তো বললাম যে প্রত্যেকটা সেক্টরের অ্যান্সারেই আমার কাছে আমার ভিউতে একটা ম্যাথমেটিক্যাল সলিউশন আছে, এবং ওই সলিউশনটা আমার কাছে মনে হয় আমার কাছে লজিক্যাল মনে হবে, যারটা তার কাছে, কিন্তু আমার মনে হয় সব চিন্তা করে করলে আমাদের মানে প্রপোজালটা আরো অনেক ক্লিয়ার কাট হবে আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনার বিষয়ের সাথে একটু একমত করি, বলি একটু। এটা হচ্ছে যে আসলে বিগত 5 বছরের ডেটা আপনি নেন, 5 বছরের তো আসলে 5 বছরের এসএসসি ডাটা নেন, এসএসসি ডাটা নেন। আমি তো বলেছি যে সার্বিকভাবে ওই ডাটাগুলোকে আপনি প্লট করেন, হ্যাঁ, অর্থাৎ বিষয়ভিত্তিক ডাটাগুলোকে প্লট করেন, প্লট করলেই তো তাদের মডেল পাওয়া যাবে। অর্থাৎ এখানে ওই ইন্ডিভিজুয়াল একজন 17 সালে পাস করছে, 18 সালে পাস, তাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার তো আসলে সুযোগ নাই। বর্তমানে তাদের যদি পরীক্ষা হতো তারা তো বর্তমানে পেত। তো এখন বিষয়টা হচ্ছে যে বিগত আপনি 5 বছরের ডাটাই দেখেন, ওই ডাটাগুলোর কিন্তু অ্যাভারেজ মোটামুটি একই পাবেন। আপনার এখানে 20 বছরের ডাটার দরকার নেই, কারণ আপনি এবার যারা পরীক্ষা দেবে তাদের মোটামুটি 4 থেকে 5 বছরের ইন্টারমিডিয়েট এবং এসএসসি এবং এসএসসি এবং জেএসসি রেজাল্ট তাদেরই ডাটা নিলেই কিন্তু এনাফ। কারণ এখানে কয়েক লক্ষ ডাটা, অন্তত 40 লাখ থেকে 50 লাখ ডাটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে 20 লাখ ডাটা ব্যবহার করলেও তো বিশাল ডাটা, বিশাল সাইজের ডাটার কিন্তু একটা আপনি সবসময় কিন্তু একটা পাবেন, কি বলে তাদের একটা আপনি এভারেজ রেজাল্ট পাবেন, কিন্তু আপনার যদি অ্যাপ্লিকেবল ডাটা নিয়ে কাজ করেন তাহলে আপনি জেনুইন এভারেজ তাদের প্রেডিকশন লাইনটা আপনি দেখতে পাবেন, এবং সেখানে একজন শিক্ষার্থীর ওই নাম্বার বসে এখানে কিন্তু আপনি দূরত্ব কিন্তু খুব বেশি পাবেন না, কারণ এখানে কিন্তু কাছাকাছি পয়েন্টগুলো কিন্তু একই জায়গায় থাকবে, প্লট হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ, এইরকম আর কি। এভারেজ কেন আপনি বিগত 5 বছরের ডাটার রেজাল্ট ছাত্রদের নম্বরের ডিস্ট্রিবিউশন দেখেন না, নম্বরের ডিস্ট্রিবিউশন একই রকম পাবেন, খুব বেশি ডিফার পাবেন না, একই রকম পাবেন, এভারেজ তো একই পাবেন। ওকে, আমার মনে হয় ঠিক আছে, আমরা পরে একটু আলাপ করব না হয় আবুল হায়াত ভাই যেটা বললো। আমিও আসলে আপনার সময়ের সাথে একই সময় আমিও আমার একটা প্রপোজাল দীর্ঘদিন করে আমিও আমার একটা প্রপোজাল আছে, হ্যাঁ। তো এখন আমার প্রপোজালে এই সবগুলো প্রশ্নের উত্তর সহকারে আমার একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে। তো এটা আপনার সাথে কিছু কিছু জায়গায় কোইনসাইড করে আর কিছু কিছু জায়গায় ভেরি করে। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। দুজনের চিন্তা শক্তি হলে আমরা আলোচনা করতে পারে। তবে আমি যেটা বলেছি যে মডেলই করেন না কেন, মডেলটা যেন কোনো রকম আউটলায়ার দ্বারা প্রভাবিত না হয়। না, এটা কখনোই না। এখনকার দিনে রিসার্চে কখনোই আউটলায়ার কোনো কনসিডারেশনের ডেটা সেটে আসে না। আউটলায়ার থাকবে, কিন্তু আউটলায়ারকে কন্ট্রোল করেই মডেলটা ফিট হবে। আমি কিন্তু না, আউটলায়ারটা কনসিডার করা হবে না, আউটলায়ারটা কনসিডারেশনের বাইরে নিয়ে ডেটা অ্যানালাইসিস করা হবে। না, আউটলায়ারকে বাদ দেওয়া যাবে না, আউটলায়ারকে কন্ট্রোল করবে। আউটলায়ারকে জানেন না, মাল্টিপল ডাটায় মাল্টিপল রিগ্রেশনে যেটা হয় সেটা হচ্ছে আউটলায়ার কে আউটলায়ার না, সেটা কিন্তু ডিটেকশন করাই মুশকিল অনেক ক্ষেত্রে। সেই জন্য মেথডগুলো করে কি আউটলায়ারকে কন্ট্রোল করে, অর্থাৎ আউটলায়ারকে সে একটা রিজনেবল রেঞ্জে ওটাকে আর্টিফিশিয়ালি কন্ট্রোল করে নিয়ে এসে সে মডেল ফিট করে। হ্যাঁ, এটা হলো রোবাস্ট রিগ্রেশনের, রোবাস্ট স্ট্যাটিস্টিক্সের বর্তমান পদ্ধতি আর কি। আউটলায়ারকে সে ধন্যবাদ সিদ্দিক ভাই, অনেক ধন্যবাদ। আপনার সময় নিলাম, আমরা আলোচনা করব আপনার সাথে এই বিষয়ে, তার ভালো হবে। না, অনেক ধন্যবাদ, সুন্দর প্রস্তাব আপনার। ধন্যবাদ সকির স্যার। আমরা এখন যাচ্ছি আলোচনা করে আমরা মডেল ফিট করার চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানী স্যার, আপনি প্রশ্নটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানী, অ্যাসোসিয়েট প্রফেসর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কেমিস্ট্রি। আমি স্ট্যাটিস্টিক্স বুঝি না, কিন্তু স্যার যেভাবে প্রেজেন্টেশন দিলেন অনেক কিছুই বুঝতে পারলাম। তো যে প্রশ্নটা করার ছিল সেটা মিজান স্যার কমপ্লিট করে ফেলছেন, সগির স্যারও কমপ্লিট করে ফেলছেন। এই প্রশ্নে না যেয়ে আমি এই ব্যাপারে একটা তথ্য দিতে চাই। আমি এরই মধ্যে 3টে কলেজে যোগাযোগ করেছি। সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষার মার্কস বোর্ডে পাঠানো হয় না, অতএব এই প্রজেক্ট বাদ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা সাধারণ মানুষ চিন্তা করতাম যে এসএসসি রেজাল্টের একটা পার্সেন্টেজ এবং জেএসসি রেজাল্টের একটা পার্সেন্টেজ হয়তো যোগ করা হবে, কিন্তু মিজান স্যারের বক্তব্য এবং আমাদের মাকসুদ স্যারের বক্তব্য থেকে যা বুঝলাম যে প্রত্যেকটা সাবজেক্টের মার্কসই তো বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয়
এই রোবাস্ট মেথডটাই চমৎকার। আমার কাছে এটাই মনে হইলো আর কি। জাস্ট এইটুকুই, প্রশ্ন তো স্যাররা করে ফেলছেন, আর প্রশ্ন করা গেল না। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে কি আউটলেয়ার দ্বারা প্রভাবিত হয় না এমন মডেলই তো আমাদের আসলে দেখতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে আউটলেয়ার যদি এখানে কিছু থাকবেই, বিশাল সাইজের ডেটায় আউটলেয়ার থাকবেই, এটাকে কোনটা কতটুকু আউটলেয়ার সেটা তো বুঝতে পারবো না। রোবাস্টিকেশন মডেল করে কি আউটলেয়ারগুলোকে কন্ট্রোল করে সে মডেল ফিট করে। এবং আমরা রোবাস্টিকেশন লাইন নিয়ে আমরা কাজ করেছি, বহুদিন ধরে কাজ করতে এবং এটার প্রেডিকশন মডেল খুব ভালো হয়। আমরা এখনো আমি কাজ করি, আজকেও আমি কাজ করেছি। এটার প্রেডিকশন খুবই ভালো প্রেডিকশন দেয়, খুব হাইলি প্রেডিক্টিভ, এখন অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতি। কারণ আপনি জানেন যে এরিথমেটিক মিন, হ্যাঁ, বর্তমানে যে আমরা সাধারণ গাণিতিক গড় বা এরিথমেটিক মিন ব্যবহার করি, এখানে একটা দুইটা ভ্যালু উল্টাপাল্টা থাকলেই মিন উল্টাপাল্টা হয়ে যায়। আর রোবাস্ট স্ট্যাটিস্টিক্স এখন বর্তমানে আমরা আলোচনা করি, এটা এইসব ভ্যালু দিয়ে প্রভাবিত হবে, অর্থাৎ আউটলিয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনো কিছুই প্রভাবিত হয় না। রোবাস্ট মডেলটা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, অর্থাৎ ডেভিয়েশনকে কন্ট্রোল করে এবং সবকিছুকে কন্ট্রোল করেই মেথডগুলো ডেভেলপ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। স্যার, এখন কয়েকটা প্রশ্ন কোশ্চেন এন্ড আনসার সেকশনে আছে, আপনি নিজেও দেখতে পারেন অথবা আমি বলতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার, দোজ চেঞ্জ দেয়ার গ্রুপ ইন এইচএসসি সে ফ্রম সায়েন্স টু কমার্স, হাউ ইট ক্যান বি পসিবল টু কোরিলেট এসএসসি সাবজেক্টস? আমার মনে হয় এই কোশ্চেনের আনসার হয়ে গেছে অলরেডি। বলছে যে এসএসসি থেকে তারা গ্রুপ চেঞ্জ করেছে। আমার মনে হয় এটা আমরা স্কিপ করতে পারি। এটা তো গ্রুপ চেঞ্জ যারা করেছে বিগত বছরগুলোতে গ্রুপ চেঞ্জ করেছে, তাদের ওই সাবজেক্টের এইচএসসি নম্বর আছে, তার সাথে আমি তাদের এই কোরিলেটেড বিষয়গুলো আগের ডেটা অ্যানালাইসিস করলে পাওয়া যাবে, এই রিলেটেড আগের ডেটা অ্যানালাইসিস করলে পাওয়া যাবে। না, ওইটা সেটাই বললাম যে বিগত বছরগুলোতে এইচএসসি পাস করেছে, হ্যাঁ, যারা গ্রুপ চেঞ্জ করে এইচএসসি তে নিয়েছে তাদের নম্বর, এইচএসসি নম্বর আছে, এবং তারা এসএসসি এবং জেএসসি রিলেটেড বের করে তো মডেল ফিট করা যাবে, এবং তাদেরই সংশ্লিষ্ট বিষয়ের জেএসসি এবং এসএসসি নম্বর ওখানে বসে দিয়ে তাদের নম্বর এস্টিমেট হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। এরপর আনোয়ার হুসাইন প্রশ্ন করেছেন, রিগ্রেশন লাইন ফিট করলে রেজাল্টটা এমন হবে যে তার জেএসসি বা এসএসসি ভালো রেজাল্ট, এইচএসসি তে তার রেজাল্ট ভালো আসবে, যার খারাপ ছিল তার খারাপ আসবে, কিন্তু এক্সাম দিলে তার ব্যতিক্রমও হতে পারে, তাদের জন্য কি করা হবে? আচ্ছা, এখানে একটা কথা আমরা কিন্তু বলেছি যে এখানে কিন্তু ওই যে জেএসসি এবং এসএসসি দুইটাতেই যার কম আছে সে তুলনাভাবে কিন্তু এখানে মডেলেও কম পাবে, কারণ ধরেই নেওয়া হয় যে তাদের যে মেধা, সেই মেধা অনুসারে এখানে নম্বর নির্ধারণ করা হবে। ব্যতিক্রম যে বিষয়টা যেটা বলেছিলাম যে দুটাতেই খারাপ করছে কিন্তু এখানে ভালো করবে, এরা কিন্তু এদের পার্সেন্টেজ কিন্তু স্বভাবতই পরবর্তী অনুসারে খুবই কম থাকে। আসলে দেখা যায় কি যে জেএসসি এবং এসএসসি তে ভালো করেছে, এইচএসসি তে কম পায়, এটাই একটু বেশি ঘটে। হ্যাঁ, তো এখানে কিন্তু রিলেশন বের করলে মোটামুটি পাওয়া যাবে, কিন্তু যেটা বললাম যে আউটলিয়ার, হ্যাঁ, এটা এক্সেপশনাল কিছু দুই একটা জিনিস ঘটবে, কি হতো বা কি হতে পারতো সেটা কিন্তু আমরা এখন আর সেই রাস্তা কিন্তু আমাদের কাছে খোলা নাই পরীক্ষা না নিলে। সুতরাং এই পরীক্ষার বিকল্প পরীক্ষাই হতে পারে, সেটা আমরা আগেই বলেছি, এবং সেটা বাদ দিয়ে অন্য যে সমস্ত রাস্তাগুলো খোলা আছে তার মধ্যে কোন রাস্তাটি সর্বাধিক যৌক্তিক এমন একটা রাস্তা খোলার জন্যই আমরা এখানে আলোচনায় বসেছি। সেই রাস্তাটা আমরা খুঁজে বের করবো। সেখানে ইলিয়াস স্যারের বক্তব্য শুনেছি, আমাদের সগীর ভাইয়ের বক্তব্য শুনেছি, মিজান স্যারের বক্তব্য শুনেছি, আরো অনেকের বক্তব্য শুনেছি। সেই যৌক্তিক রাস্তাটা যাতে আমরা খুঁজে বের করতে পারি, সর্বাধিক গ্রহণযোগ্য রাস্তা, সেটা বের করতে পারলেই আমাদের জন্য অঙ্গ। স্যার, এই কোশ্চেনটারও মানে আনসার হয়ে গেছে, রেজাল্ট এর আউটলায়ার কিভাবে দূর করা সম্ভব, এতে সমগ্র রেজাল্ট না, সেটা তো রোবাস্ট রিগ্রেশন লাইন দ্বারাই মানে সে কন্ট্রোল হয়ে যাবে, সেটা আমরা আলোচনা দেখিয়ে দিয়েছি। আউটলায়ার দ্বারা রোবাস্ট মেথড কখনোই প্রভাবিত হয় না। হ্যাঁ, হয় যদি আউটলায়ার 30% 40% থাকে, ডেটায় 30% 40% আউটলায়ার কখনো থাকে না, এটা ঘটে না, তাহলে ওই পুরো ডাটাটাই ওইটা হয়ে যায়। আউটলায়ারের সংখ্যা 10% 20% থাকলেও কন্ট্রোল হবে, 25% থাকলেও কন্ট্রোল হয়ে যায় অটোমেটিক্যালি। এত বেশি আউটলায়ার থাকে না, 10%। না, আবার ডেটার ভ্যালিডেশন টেস্টিং এও আছে, ভ্যালিডেশন টেস্টিং করে প্রমাণ করা যায় যে ডেটা কতটুকু রিলায়েবল। না, আউটলায়ার তো এখানে মনে হয় প্রবলেম হবে না। মানে আমাদের এই ডাটা এখানে একটা বিষয় আছে, ক্লাসিক্যাল মেথডগুলোতে হয় কি ডিস্ট্রিবিউশন নরমাল হতে হয়, অনেক কিছু হতে হয়, কিন্তু এই রোবাস্ট মেথডে ডিস্ট্রিবিউশন নরমাল এরকম অ্যাজাম্পশন ছাড়াই সীমিত, সবগুলোকে কন্ট্রোল করি।
আবু কাউসার, আপনি কি কোশ্চেন করবেন? লিখেছেন আই হ্যাভ এ কোশ্চেন। আবু কাউসার তো কোশ্চেন করছিল মনে হয়। উনি আবারও বলেছিলেন যে আরো কোশ্চেন আছে। করলে করতে পারেন। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় আর কারো আপাতত দেখা যাচ্ছে না। মনে হয় সবার কোশ্চেন। তাহলে আবুল হক, আপনি একটা বিষয় নেন। আমরা এই মানে বিষয়টা খুব দ্রুত, এখানে সবির স্যার আছেন, মতামত নিয়ে আমরা একসাথে আলোচনা করে আমরা এখানে একটা লিখিত বক্তব্য, আমরা ওইরকম একটা লিখিত বিষয় দিতে পারি যাতে আমাদের প্রেডিকশনটা ভালো হয়। এটা আমরা চিন্তা করতে পারি। এবং বিসি স্যার যেভাবে বললেন ওইভাবে একটা বোর্ডে প্রপোজাল দেওয়া যেতে পারে। এবং তাহলে আপনার আমরা আবারও এখানে বসে আমরা যে কজন থাকবো সে কজন বসে আমরা সেভাবে ঠিক করতে পারি। সেটা কি আজকেই স্যার নাকি আজকে করব নাকি আজকে আর হচ্ছে না? আপনি কথা বলে নেন, কথা বলে আমরা সেভাবে ঠিক করে নিই। মোটামুটি একটা আমরা আলোচনা করে দাঁড় স্যার আছেন, আপনি আছেন, আমি আছি, আমরা মনে হয় এখানে আগে শেষ করে দেন, পরে এটা পরে আলাপ করা যাবে। হ্যাঁ জি স্যার, এরপরে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের মানে যারা আগ্রহী আর কি এই আলোচনার পরবর্তীতে থাকার জন্য। যদি আরো থেকে থাকেন সেক্ষেত্রে হয়তো সবাই তো থাকবে না। আচ্ছা, শেষ আর কোনো কোশ্চেন মনে হচ্ছে নেই। তো আমরা মনে হয় আজকে তাহলে শেষ করে দিই স্যার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমি আরেকটু কথা আছে আমার। শেষ কথা হচ্ছে যে স্যারকে ধন্যবাদ এবং আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যেসব দর্শক শ্রোতা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু বলে নিই যে আমরা আইটিআরআরসি বা ইনফরমেশন টেকনোলজি রিসার্চ এন্ড রিসোর্স সেন্টারের মাধ্যমে আমরা আজকের এই আয়োজনটি করেছিলাম। এটি মূলত 2011 সালের শুরুতে হেকেপের একটি গবেষণা প্রকল্প হিসাবে প্রথম কার্যক্রম শুরু করে। তারপরে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও আইটিআরআরসি রিসার্চ ফেলোজ নামে একটি গবেষণা নেটওয়ার্কের মাধ্যমে এর কার্যক্রম এখনো অব্যাহত আছে। আমরা চাচ্ছি এটাকে আরো একটু সম্প্রসারিত করার জন্য। তো তারই প্রেক্ষিতে আমরা সামনেই স্যারই আমাদের প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান স্যারই আমাদের একটি শর্ট কোর্স অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর উপরে, পরিসংখ্যানের উপরে একটি শর্ট কোর্স আমরা খুব শিগগিরই আয়োজন করব। তো সেজন্য আমি বেশ কয়েকটি জায়গায় একটি রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি, গুগল ফর্ম। যারা যারা এখানে অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি অনুরোধ করব এই ফর্মটি পূরণ করে রেজিস্ট্রেশন করবেন। বিশেষভাবে আমি বলবো যে যারা ছাত্রছাত্রী, কারেন্ট ছাত্রছাত্রী এবং আপনারা যারা শিক্ষক আছেন তাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আপনারা আশা করি উদ্বুদ্ধ করবেন এই কোর্সে অংশ নেওয়ার জন্য। কারণ বর্তমান সময়ে আসলে পরিসংখ্যানের কাজ হয় না এমন কোনো সাবজেক্ট নেই বললেই চলে। এমনকি বাংলায়ও বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা রিপ্রেজেন্ট করতে হয় কম বেশি, যাই হোক আর কি, সেটা অল্প স্বল্প হতে পারে। এবং বর্তমানে যে আমাদের কম্পিউটার সায়েন্সের বলা যায় যে সিংহভাগ কাজেই পরিসংখ্যানের ব্যবহার করা হয়। সুতরাং পরিসংখ্যানের একটা ভালো জ্ঞান থাকা সবার জন্য আবশ্যক এবং এই সাবজেক্টের প্রাথমিক একটি কোর্স আমরা শুরু করবো। সেখানে অনেক অংশগ্রহণকারী আমরা পাবো বলে আশা করি। আমরা কোর্সটি শেষে একটা সার্টিফিকেটও সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা রাখবো। তো সেটি রেজিস্ট্রেশন করার জন্য reg.itrrc.com সেখানে গেলে এই ফর্মটি পাওয়া যাবে। তো যারা এখানে উপস্থিত আছেন বা ফেসবুকে যারা দেখছেন তাদের সবাইকে এই তথ্যটি আরো সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য বলছি। আমি আর কথা না বাড়িয়ে, জি আর কারো কোনো কথা ছিল? আর কথা না বাড়িয়ে স্যার মনে হয় কিছু বলতে চাই। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছিলেন স্যার? না, আমি ওই সবাইকে ধন্যবাদ জানাবো আর কি। আমি তো এই অংশে অংশগ্রহণ করলাম, আমার কাছে খুব ভালো লাগছে সিদ্দিকের উপস্থাপনা এবং তাকে আমি ব্যক্তিগতভাবে জানি। প্লাস ভিসি স্যার যেভাবে সময় দিলেন এটা আমার কাছে অত্যন্ত মানে আমাদের দেশের জন্য আমি ব্যতিক্রমী মনে করছি আর কি। স্ট্যাটিস্টিক্যাল সকল প্রোগ্রামগুলি, সকল জিনিসগুলি কতটুকু ইফেক্টিভ আমরা যদি এই জিনিসটা দেখাতে পারি তাহলে আমাদের অনেক অনেক সমস্যার আমরা খুব সহজ সমাধান বের করতে পারবো। সিদ্দিককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সেই সমস্যাটার একটা সমাধান
চিন্তা করেছে, এবং এই ক্ষেত্রে ডক্টর শকীর সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব সুন্দরভাবে কয়েকটা বিষয়কে এনেছে। এই সবগুলি মিলে যদি আমরা একটা সুন্দর প্রপোজাল দিতে পারি, দেশ এবং জাতি অত্যন্ত উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। স্যার এসছেন, স্যার যদি শেষ মুহূর্তে কিছু বলেন। না না, আমি তো পুরোটাই শুনলাম। তবে আমার কাছে সবচেয়ে নতুন যে জায়গাটুকু লাগলো, কারণ যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছে বোর্ডগুলো, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তনকারীদের নাম্বারটা কিভাবে যুক্ত হবে। তো একটা চমৎকার সমাধান আজকে আমি পেলাম যে অতীতে বিভাগ পরিবর্তন যারা করেছিল তাদের কি রেজাল্ট হয়েছিল সেটাকে যদি এখানে নিয়ে আসা যায়, তাইলে আর এটা আমার মাথায় আসে নাই ভাই, আমার স্ট্যাটিস্টিক্যাল বুদ্ধি খুব কম। এটা দেখে চমৎকার একটা বুদ্ধি। মানে বিভাগ পরিবর্তনের ঘটনা তো এবার ঘটেনি, বহু বছর। যেমন আমি নিজেই এসএসসি তে আমি আর্টস ছিলাম, এসএসসি তে কমার্স। তো এই ঘটনা যেহেতু অতীতে বহুবার ঘটছে, বহু লোকের ক্ষেত্রে ঘটছে, সেটার একটা যদি কম্প্রিহেন্সিভ ইয়েটা নিয়ে আসা হয়, স্ট্যাটিস্টিক্সটা নিয়ে আসা হয়, এটাই এখানে অ্যাপ্লাই করা যাবে। আমরা এটা সবচেয়ে চমৎকার। এটা নিয়েই বোর্ডগুলো সবচেয়ে বড় সমস্যার মধ্যে ছিল। এই মাদ্রাসা বোর্ডের থেকে পাশ করার পরে আবার জেনারেল বোর্ডে চলে গেছে, ওখান থেকে কারিগরি বোর্ডে গেছে, কারিগরি আবার আর্টস থেকে সায়েন্সে গেছে, সায়েন্স থেকে কমার্সে গেছে। এই যে বিরাট ঝামেলাটা, তো এটার একটা চমৎকার সমাধান মনে হয় আজকে আমি এই আজকের এই সেমিনারে যোগ না দিলে আমার মাথায় ওইটা আসতো না, যে এই ঘটনা তো অতীতেও ঘটছে, সেখানে কি ঘটনা ঘটছিল রেজাল্ট, সেটারই একটা রিফ্লেকশন এখানে আনতে হবে। আমি মনে করি খুবই সফল একটা সেমিনার। আর বাকি যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে একটা প্রস্তাব, আমার মনে হয় বেশি সময় না নিয়ে 3-4 দিনের মধ্যে করেন। বৃহস্পতিবারের মধ্যে যদি এটা আপনারা বোর্ডে পাঠাতে চান, তাহলে এটা আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে সংস্থা, সেই সংস্থা থেকে সরাসরি বোর্ডের চেয়ারম্যানকে পাঠাবেন, এবং আমি ফরওয়ার্ডিং যদি দরকার আমি লিখে দেব। তো সবাইকে ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য। আমাদের লায়ক সহ আমাদের পরিসংখ্যানের প্রফেসর সিদ্দিকুর রহমান এবং সগীর খন্দকার, ইলিয়াস সাহেব যোগ দিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। শেষ করে দেব। ঠিক আছে স্যার, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।